আজকে আর কি হিউজ সেন্সর আছে, প্রায় 10টা মতো সেন্সর আজকে পর্যালোচনা করা হবে। দিয়ে লাস্টে আপনাদের জন্য কিছু টাস্ক আছে, এটা দিয়ে শেষ হবে আর কি। আচ্ছা, আমরা একটু প্রশ্ন উত্তর সেশন করে নিই আর কি। লেভেল 2 এ আর এই যে অ্যাসাইনমেন্ট 2 এ আর কি। হ্যাঁ, আপনার স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না? এই বলেন, এই যে 1 নম্বর ওহমের সূত্র অনুযায়ী নিচে কোনটি সম্পর্কে সঠিক? বলেন, অ্যান্সার বলেন একদম। ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়াল আর, ঠিক আছে। তারপরে 2 নম্বরটা বলেন, ভোল্টেজ বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্সের মান স্থির থাকলে কারেন্টের কি হবে? কারেন্ট কমবে। ভাইয়া প্রশ্নটা আবার করেন তো একটু। ভোল্টেজ বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স স্থির থাকলে কারেন্টের মান কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে না? ঠিক বাড়বে আছে। ভাইয়া। কি আছে? অ্যান্সার কি হ্যাঁ, বাড়বে, ঠিক আছে। ওকে, পরে যাই। রোবটের সার্কিটে এলইডি সরাসরি 5 ভোল্টে যুক্ত করলে কি হবে? আলো কম হবে, কারেন্ট কম কম হবে, ব্যাটারি চার্জ হবে, না এলইডি নষ্ট হতে পারে? এলইডি নষ্ট হতে পারে। এলইডি, এলইডি হ্যাঁ ঠিক নষ্ট আছে। হতে পারে। হ্যাঁ, এলডিআর কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে রেজিস্ট্যান্সে পরিবর্তন করে? তাপমাত্রা, ভোল্টেজ, আলো, কারেন্ট? কারেন্ট। এই কে কারেন্ট বললো কে? আলো হবে না, এটা তাপমাত্রা। লাইট ডিপেন্ডেন্ট। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, তাহলে কি লাইট মানে কি কারেন্ট? আলো আলো। এই যে আলো, এই ভুল বলছে ও, করে নাই ও, ক্লাস করে নাই ও। আর কি থার্মিস্টর প্রধানত ব্যবহার করা হয় কি কাজে? আলো পরিমাপে, তাপমাত্রা নির্ভর করে সার্কিটে, কারেন্ট বৃদ্ধি করতে, ভোল্টেজ টেম্পারেচার নির্ভর সার্কিট। হ্যাঁ, টেম্পারেচার নির্ভর তাপমাত্রা থার্মিস্টর নির্ভর মানে সার্কিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে কি ভ্যারিস্টর প্রধান উদ্দেশ্য কি, ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? কারেন্ট বাড়ানো, সার্কিটে ভোল্টেজ স্পাইক থেকে রক্ষা করা, আলো তৈরি করা, ব্যাটারি চার্জ করা। এটা কি বলতে পারবে 6 নম্বরটা? সার্কিটকে ভোল্টেজ স্পার্ক থেকে রক্ষা করা। ঠিক আছে, গুড। তানিম ভাই, ঠিক আছে। তানিম ভাই হ্যাঁ, শুরু করে দিন। ও আসছো? ঠিক আছে আর কি, আমাদের টিউটর চলে আসছে, বাকিটা আমরা দিয়ে দিব, আপনারা করে নেবেন অ্যান্সারটা। তো আমাদের আজকে ক্লাস শুরু হবে আর কি। আমি আমার স্লাইড অফ করে দিলাম। ক্যামেরা অন করছি, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ক্যামেরা অন করছো, দেখা যাচ্ছে আর কি। ফার্স্টে চলে যাওয়ার পরে, স্লাইড দেখা যাচ্ছে, দেখেন দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করে ফেলো তো ভাইয়া। ওকে হ্যাঁ ঠিক আছে, গুড গুড। ওকে, আজকে 3 নাম্বার ক্লাস না ভাই? হ্যাঁ, আজকে 3 নম্বর ক্লাস। তো থার্ড ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি গৌরব রায়। 4 নম্বর না ভাই? থার্ড হোক, থার্ড, class। এই ঠিক যে আছে। 3 নম্বর। তো আজকে সেন্সর ফান্ডামেন্টাল এইসব বিষয়ে আমরা একটু দেখব। তো আমরা জানি, যদি আমরা দেখবো ফান্ডামেন্টালের প্রথমে আমরা দেখবো সিগন্যাল সম্পর্কে। একটা সিগন্যাল, সিগন্যাল বলতে আমরা কি বুঝি? আচ্ছা, সিগন্যাল হচ্ছে সেসব ইলেকট্রিক্যাল প্রপার্টি বা নন ইলেকট্রিক্যাল প্রপার্টি যেগুলো কোনো ইনফরমেশন ক্যারি করে, তাই না?
তো সিগন্যাল আমরা জানি যে ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য একটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা ছবিগুলোর দিকে তাকাই, তো অ্যানালগ সিগন্যাল যেটা, সেটা কি করে টাইমের সাথে সাথে ভ্যারি করে, অলওয়েজ ভ্যারি করে, ঠিক আছে। আর যে ডিজিটাল সিগন্যাল সেটা কিন্তু একটা টাইম পর্যন্ত ফিক্স থাকে, এটা শুধু দুইটা ভ্যালুর মধ্যে ফিক্স থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, 0 আর 1 এর মধ্যে ফিক্স থাকে। বাট অ্যানালগ দেখেন তো, অ্যানালগটা কি করে, অ্যানালগটা 0 1 এবং এর মাঝখানে যে কোনো কিছু হতে পারে, বুঝতে পারছেন কি? তো সেন্সর ফান্ডামেন্টালের প্রথম সেন্সর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। তো আসলে আল্ট্রাসনিক আজকে তো অনেকগুলো সেন্সর পড়বো, তো আল্ট্রাসনিক সেন্সর সম্পর্কে তেমন কিছু না, জাস্ট হালকা একটা ধারণা দিব যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন। তো আল্ট্রাসনিক সেন্সর নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আল্ট্রাসনিক সেন্সর এটা হচ্ছে তোমার কোন শব্দ ইউজ করে, আল্ট্রাসাউন্ড যেটা সেটা ইউজ করে। তো এই সাউন্ডের যে প্রপার্টি সেটা আমরা এখানে ইউজ করতেছি। কিভাবে ইউজ করতেছি দেখেন, আমরা যদি একটু দেখি যে এখানে দেখেন, এখানে এটা একটা আছে বৃত্তের মতো, এটা একটা বৃত্তের মতো আছে। আপনারা যারা সোনার সেন্সর হাতে নিয়েছেন তারা দেখবেন, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল, তাই না? এটা একটা সিলিন্ড্রিক্যাল চোঙ, এটা একটা সিলিন্ড্রিক্যাল চোঙ। এই দুইটার মধ্যে একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার কি করে, আল্ট্রাসাউন্ডটাকে কি করে, আল্ট্রাসাউন্ডটাকে ট্রান্সমিট করে, মানে সেন্ড করে। আর রিসিভার কি করে, যদি ওই যে সাউন্ডটা সে ট্রান্সমিটারটা সেন্ড করলো, ওই সাউন্ডটা যদি কোথাও হিট করে, হিট ব্যাক করে, রিফ্লেক্ট করে, তাহলে ওই রিফ্লেক্টটাকে এই রিসিভারটা কি করবে, রিসিভারটা রিসিভ করবে। আচ্ছা তানিম ভাই, রেকর্ড চালু করছেন? তানিম ভাই, ওকে। তো এখন দেখেন এই যে আহ, এই এই ধরনের প্রপার্টি, এটা প্রপার্টিটা কি তাহলে দেখেন, যদি অবস্টেকল, যদি হচ্ছে অবস্টেকলে বাধা না, অবস্টেকল বলতে আমরা বলতেছি বাধা, অর্থাৎ ট্রান্সমিটারের সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে তো এটা রিফ্লেক্ট ব্যাক করার কোনো অপশনে নাই, তাই না? তাহলে এটা হারাই যাবে সেন্সরটা। তো যখন এই ট্রান্সমিটারের সামনে কোনো কিছু চলে আসবে তখন কি করবে, ওখানে হিট করে ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসলে এটা রিসিভ করবে। কোনটা রিসিভ করবে, এই রিসিভার হচ্ছে রিসিভ করবে। তো এই প্রপার্টিটা কাজে লাগে আমরা কি করতেছি, যে আমরা হচ্ছে ডিস্টেন্স মেজার করতেছি, আপনারা সবাই জানেন যে 9 10-এ কুয়ার অঙ্ক করেছেন, যে কুয়ায় একটা ঢিল ছুঁড়ে মারলে এতক্ষণ পর ফিরে আসে, Then, তাই না? ওই সূত্র প্রপার্টি দিয়ে করেছেন না? এই ধরনের ম্যাথ করেছেন না? শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, শুনতেছি। ওকে। আচ্ছা, আপনারা তো এরকম ম্যাথ করেছেন যে কুয়ার মধ্যে যদি একটা ঢিল ফেলে দেয় তা এতক্ষণ পর শোনা যায়, তাহলে কুয়ার গভীরতা কত, তাই না? এরকম ম্যাথ করেছেন না? হ্যাঁ। ওকে, এক্স্যাক্টলি সেম প্রপার্টিটা আমরা দেখবো যে সোনার সেন্সর এক্স্যাক্টলি সেম প্রপার্টিটা ইউজ করে। এই যে আমরা দেখেন যে এখানে আমরা যদি ছবিগুলো দেখাই, যে একটা ট্রান্সমিটার, সিলিন্ড্রিক্যাল, এটা ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। তো যখন অবজেক্ট সামনে থাকে তখন এই শুধুমাত্র রিফ্লেক্ট ব্যাক করবে, আর রিফ্লেক্ট ব্যাক যখনই করবে তখন রিসিভার সেটাকে রিসিভ করে এটা টাইমটা কাউন্ট করবে, ঠিক আছে, টাইমটা কাউন্ট করবে। আর যদি এখানে অবজেক্টটা না থাকে তাহলে এই এই আলোটা এই সোনার সাউন্ডটা কি হইতো, হারাই যাইতো, তাই না? তাহলে রিসিভার কোনো কিছু সেন্স করতো না, তখন বলতো যে না, আসলে সামনে কোনো অবজেক্ট নেই, তো অবজেক্টের ডিস্টেন্স তখন অনেক বেশি দেখাতো, ঠিক আছে, কারণ হারাই যেত, তখন তখন হচ্ছে হারাই যেত। তো এই সোনার সেন্সরে আমরা যদি পিন ডায়াগ্রাম গুলো দেখি, তাহলে পিন ডায়াগ্রাম দেখেন, এখানে 4টা পিন আমরা পাবো। একটা হচ্ছে আপনার ভিসিসি পিন। আচ্ছা, সবসময় এই কথাটা মনে রাখবেন যে ভিসিসি পিন মানে হচ্ছে 5 ভোল্টের পিন। তো কারো কারো ক্ষেত্রে সেটা হচ্ছে 3.3 ভোল্টের পিন। তো কখন কেমনে বুঝবেন যে 3.3 ভোল্ট নাকি 5 ভোল্ট? এটা বোঝার একটাই উপায়, আপনাকে যেই সেন্সরে ইউজ করেন না কেন সেই সেন্সরের ডাটা সেট খুঁজে বের করতে হবে নেট থেকে। তো খুঁজে বের করলে ওখানে দেখবেন যে ওখানে হচ্ছে রেটিং দেওয়া থাকে, যে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট, এরকম করে রেটিং দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের সোনার সেন্সরের রেটিং দেওয়া ছিল 5 ভোল্ট, ঠিক আছে। আর গ্রাউন্ড, যেখানে গ্রাউন্ড তো বুঝতে পারছেন, গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ড। আর এখানে দেখেন দুইটা পিন দিতে হয়, একটা সিগন্যাল, একটা ইকো পিন, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিস্টেন্স মেজারের জন্য। তো এইগুলো সোনার সেন্সর দিয়ে আমরা যখন কাজ করব তখন এইগুলো সম্পর্কে আরো ভালো ধারণা পাবো। তো এইখানেও দেখেন, এখানে হচ্ছে একটা দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেখা আছে যে কিভাবে আসলে আমরা মেজার করতেছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন কি এই সোনার আল্ট্রাসনিক সেন্সর, আইডিয়া পেয়েছেন? জি ভাই। ওকে।
ভাইয়া গ্রাউন্ড আর ভাইয়া ইকো ওটা নিয়ে একটু বলেন, গ্রাউন্ড আর ইকো নিয়ে। আচ্ছা, এই ইকো পিন আর হচ্ছে ট্রিক পিন, এই দুইটা হচ্ছে দেখেন এই আচ্ছা এটা হচ্ছে কি, এটা আরেকটু ডিটেলস যদি বলতে যাই, যে এখানে দেখেন যে যখন হচ্ছে প্রথমে হচ্ছে ট্রিগার পিনটা অন করা হয়, ঠিক আছে, প্রথমে ট্রিগার পিনটা অন করা হয়, অন করার পর একটু পর হচ্ছে আপনার ইকো পিনটা অন করা হয়। এখন এইটুকু ডিস্টেন্স যদি রিফ্লেক্ট ব্যাক আসে, সরি সরি, যদি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা ফিরে আসে, দেন হচ্ছে ইকো পিনটা ই করে ট্রিগার করে। তো এই যে যেই সময়টার মধ্যে ট্রিগার করে ওই সময়টা ক্যালকুলেশন করে এখানে কি করা হয়, ডিস্টেন্সটা মেজার করা হয়। আচ্ছা আমি একটু সূত্রটার দিকে ফিরে যাই। এই যে দেখেন, এই যে দেখেন এখানে টি আর এই টি হচ্ছে কত সময়ের মধ্যে ফিরে আসলো, ঠিক আছে, স্পিড অফ সাউন্ড বাই 2। আমরা জানি কি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এখানে দেখেন এখানে হচ্ছে এস বলতে 2s হবে, কারণ একবার যাবে একবার ফিরে আসবে, মানে দূরত্ব হবে 2s এর সমান। তাহলে আমাদের তো দরকার হচ্ছে কতটুকু, তাহলে আমরা এটাকে কি করে টি আর স্পিড অফ সাউন্ডকে কি করে দিব, ভাগ করে দিব 2 দ্বারা, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। বুঝতে পারছেন কি? এই ইকো পিন আর ট্রিগার পিনের আমি ডিটেলস ব্যাখ্যা দেখাবো যখন হচ্ছে আমরা প্রজেক্ট করবো, ঠিক আছে, এই সোনার সেন্সর দিয়ে প্রজেক্ট করবো, আরো ডিটেলস এটা নিয়ে ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া, ভাইয়া। গ্রাউন্ড জি আর্থিং ভাই। কেন করা হয়? গ্রাউন্ড পিন আর গ্রাউন্ড অর্থ আর্থিং না, ওইটা কেন করা হয়? আচ্ছা দেখো, এইটা একটা ভালো প্রশ্ন করে তো। ধরো কারেন্ট কখন ফ্লো হবে বলো দেখি। আচ্ছা তুমি কি দেখেছো যে হাই ভোল্টেজ তারগুলোর মধ্যে পাখিগুলো ঝুলে থাকে? ঝুলে থাকে না, পাখিগুলো দাঁড়ায় থাকে তারপরও সব খায় না, কেন এটা বলো জি দেখি, ভাইয়া। এটা কেন হয়? কেন হয় এটা, কেন হয় বলো? ওদের সার্কিট ভিতরে দিয়ে সম্পূর্ণ না কারেন্ট হওয়ার ফ্লো হয়। কারণে। হ্যাঁ, সার্কিট সম্পূর্ণ হয় না, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা, সার্কিট সম্পূর্ণ হয় না। তো এক্ষেত্রেও সেম, তুমি যদি গ্রাউন্ড গুলো ওপেন রাখে দাও, গ্রাউন্ড যদি গ্রাউন্ডে না দাও, তাহলে তোমার কিন্তু সার্কিট ওপেন হয়ে থাকবে, ঠিক আছে, মানে তুমি সার্কিট ক্লোজ করো না। এই জন্য কিন্তু মাস্ট যেটা করতে হয়, অবশ্যই তোমাকে সার্কিট ক্লোজ করতে হবে। সার্কিট ক্লোজের জন্য কি করতে হবে, গ্রাউন্ডকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। ওপেন রাখে দিলে তো সার্কিটই ওপেন হয়ে গেল তোমার, তখন তুমি এখানে 5 ভোল্ট কেন, তোমার 500 ভোল্ট দিলেও কোনো কাজ হবে না, ঠিক আছে। ওকে, আহ এরপর দেখো যে আমরা সোয়েল সেন্সর দেখবো। গৌরব গৌরব ভাইয়া একটু এদিকে হালকা একটু আগে স্লাইডে একটু নিয়ে যাও, ওকে, আরেকটা এখানে দেখ, ক্লাসে জি যাও। জি, হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের আরেকটু আগের ক্লাস, এই যে হ্যাঁ এখানে ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আপনারা, না পরের পরেরটা, হ্যাঁ এটা এটা ঠিক আছে রাখো। এখানে দেখেন ওই যে ইনপুট সিগন্যাল লেখা আছে নিচে, হ্যাঁ দেখেন আল্ট্রাসনিক সেন্সর প্লাস অবস্টাকল যদি থাকে তাহলে ইনপুট সিগন্যালে 1 হবে, যদি আল্ট্রাসনিক সেন্সর এবং নো অবস্টাকল যদি হয় সেক্ষেত্রে 0 হবে। কারণ আমরা যখন হচ্ছে কোড করব তখন তো মনে করেন যে অবজেক্ট আছে কিনা সেটা 1 এবং 0 দিয়ে আর কি ডিটেক্ট হবে আর কি। তো পরবর্তী স্লাইড গুলো এরকম আছে, গৌরব একটু বুঝাতে বুঝাতে যাবো আর কি, ঠিক আছে। মানে আরডুইনো কোডের ক্ষেত্রে 0 এবং 1 বোঝেও, এই জন্য আর কি এটা বলা হলো। ওকে, তো ঠিক আছে, আমরা সোয়েল সেন্সরে যাব। তো সোয়েল সেন্সরটা এখানে দেখতেই পাচ্ছেন যে সোয়েল সেন্সরের জন্য একটা মডিউল আছে আর এখানে এখানে সেন্সর আছে। এখানে মেনলি হচ্ছে দুইটা কি আছে, প্রব আছে, ঠিক আছে। তো এখানে দেখেন এটা কি করে, এটার মেইন প্রপার্টিটা যদি আমি একটু বলি, এখানে বলতে মেজার্স সোয়েল ওয়াটার কন্টেন্ট বাই ডিটেক্টিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বিটুইন টু প্রপস। অর্থাৎ দেখেন এই যে দুইটা প্রপ, এই দুইটা প্রপ হচ্ছে ডিসকানেক্টেড অবস্থায় আছে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। যখন হচ্ছে আপনি শুকনা মাটিতে এই প্রপ দুইটা ঢুকাবেন, যখন হচ্ছে শুকনা মাটিতে প্রপ দুইটা ঢুকাবেন, তখন কি এদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে? দেখেন তো এদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে কি, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না, তাই না? পজিটিভ দিকে নেগেটিভের দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না যখন শুকনা মাটিতে ভেজাবেন, এটা ঢুকাবেন। এখন দেখেন যখনই এই প্রোব দুটাকে আপনি হচ্ছে ভিজা মাটিতে ঢুকাবেন, তখন কিন্তু কি হবে, এই এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হবে। কেন ফ্লো হবে? আমরা জানি যে ভেজা মাটিতে কি থাকবে, পানি থাকবে, আর পানি হচ্ছে কি কারেন্টের জন্য ভালো একটা পরিবাহী, তাই না? তার মানে হচ্ছে দেখেন এখন কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ থেকে কারেন্ট যাওয়ার জন্য একটা পাথ পাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাওয়ার জন্য একটা পাথ দেবে।
পাথ পাবে। এখন দেখুন যে যদি পাথ পেয়ে যায় তখন কি হবে, আমরা জানি যে কি যখন পাথ পাচ্ছিল না অর্থাৎ শুকনা মাটিতে যখন হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে না তখন রেজিস্ট্যান্স কি হাই, তখন রেজিস্ট্যান্স কি অনেক বেশি, কারণ তখন জিরো কারেন্ট ফ্লো হচ্ছে। আর যখনই কারেন্ট ফ্লো হচ্ছে তখনই কি একটা পাথ পেয়ে গেছে, তখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হয়েছে, কমে গেছে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে ইউজ করে আমরা কি করতেছি, এখানে মাটির মধ্যে পানি আছে নাকি নাই, মানে সয়েল ময়েশ্চার আমরা ডিটেক্ট করতেছি। বুঝতে পারছেন কি? না ভাই জি আবার ভাই, একটু। অবশ্যই। ওকে, দেন এই যে দেখেন আমরা সোয়েল সেন্সরের ব্যবহার দেখেন, আমরা যদি এখানে অটোমেশনের জন্য আমরা ইউজ করতে পারি। ধরেন হচ্ছে আপনি বাসায় একটা ছোট জাস্ট 5 ভোল্টের একটা চার্জার নিয়ে, জাস্ট একটা আর্ডিনো নিয়ে, একটা মোটর নিয়ে হচ্ছে ইয়ার একটা গাছের টবের মধ্যে বসাই দিলেন, তো এটা অটোমেটিকলি সেন্স করবে, সেন্স করে অটোমেটিকলি এটা পানি দিয়ে দিবে। বুঝতে পারছেন কি? তো এই যে ব্যাপারগুলো আমরা দেখবো কিন্তু সামনে দিকে, ঠিক আছে? তো এখানে দেখেন সোয়েল সেন্সরের যদি একটা পিন ডায়াগ্রাম গুলো আমি দেখাই, তো এখানে দেখেন এখানে হচ্ছে 4টা পিন পাওয়া যায় এই যে মডিউলটাতে। এই দেখেন এই 2টা পিন আর এই 2টা পিন কানেক্ট করে দিবেন যেভাবে হোক, কোনো সমস্যা নাই। কোনটার সাথে যে কোনো একটার সাথে যে কোনো 2টা দিলেই হবে, কোনো সমস্যা নাই। আর এখানে 4টা পিন দেখেন, 4টা পিনের মধ্যে একটা ভিসিসি, তাহলে বুঝতে পারছেন ভিসিসি তে যাবে 5 ভোল্ট, গ্রাউন্ডে যাবে গ্রাউন্ড, ওকে। আর ডিও থেকে বোঝাচ্ছে হচ্ছে ডিজিটাল আউটপুট। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এই একটা ডিসিশন চান যে পানি আছে নাকি নাই, দেন হচ্ছে আপনাকে ইউজ করতে হবে ডিও পিনটা বা ডিজিটাল আউটপুট পিনটা, ঠিক আছে? আর আপনি যদি এরকম করতে চান যে পানি আছে নাকি নাই, এটা না, শুধু হচ্ছে কতটুকু পানি আছে, ঠিক আছে? মানে আপনি যদি প্রতিটা ডিস্টেন্সে মেজার করতে চান, অ্যানালগ সিগন্যালটা দেখলাম না এরকম করে উঠে কমে, ঠিক আছে? আপনি যদি পানি কতটুকু আছে, বেশি আছে নাকি কম আছে, এটাও মেজার করতে চান, দেন আপনাকে ইউজ করতে হবে অ্যানালগ পিন, ঠিক আছে? তো আপনার ইউজের উপর বেস করে এই ডিজিটাল না অ্যানালগ পিন ইউজ করবেন, এটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন কি? ওকে, দেন হচ্ছে আমরা দেখেন এই যে বললাম যে সোয়েল ময়েশ্চারের এটা আউটপুট। দেন হচ্ছে ফ্লেম সেন্সর, ওকে। তো ফ্লেম সেন্সরে যেটা করা হয় আর কি, ফ্লেমে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি করে ডিটেক্টস ফায়ার বা ফ্লেম সেন্সিং ইনফ্রারেড লাইট ইমিশন। অর্থাৎ আমরা যখন আগুন ধরে কোনো এক জায়গায় যখন আগুন ধরে বা তখন আসলে কি করে ওই আগুনটা কি কি করে ইমিট করে, এটা হচ্ছে ইনফ্রারেড লাইট ইমিট করে, ঠিক আছে? ইনফ্রারেড লাইট ইমিট করে, যার হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, যার হচ্ছে ওয়েভলেন্থ কত 760 মিলিমিটার থেকে 1100 ন্যানোমিটার থেকে 1100 ন্যানোমিটার, ঠিক আছে? তো এখন এইটা যখন সেন্স করে আমি যদি দেখাই, তো এটা সেন্সের উপর ভিত্তি করে এটা রেজিস্ট্যান্সে কি হয়, কম বেশি হয়। এইটারও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাও কম বেশি হয়। তো এইটাও হচ্ছে আমরা দেখাবো আর কি আপনাদেরকে, যে যখন প্রজেক্ট করব। এখন শুধু আপাতত ধারণা রাখেন যে এটা কি কাজ করে, মানে জাস্ট মানে নাম শুনেন কি কাজ করে এবং কি কি পিন আছে এতটুকু জাস্ট শুনে রাখেন আপাতত, ঠিক আছে? তো হালকা করে তো বললামই। তো এখানে কি হয়, এটা যখন যখন হচ্ছে ফ্লেম সেন্সর করে তখন হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কমে যায়, আর যখন হচ্ছে সেন্স করে না তখন রেজিস্ট্যান্স হাই থাকে আর কি। এই প্রপার্টিটা ইউজ করে আমরা হচ্ছে এটাকে ইউজ করি, ঠিক আছে? বুঝতে পারছেন কি? ওকে, এই পিন ডায়াগ্রাম যদি আমরা দেখি, এই যে এটা দেখেন, এটা হচ্ছে এই ফটো ডায়োড। এই ফটো ডায়োডের রেজিস্ট্যান্স আসলে চেঞ্জ হয়, বুঝছেন? যখন ইনফ্রারেড রেটা এখানে হিট করে তখন এই ফটো ডায়োডের কি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, ওকে। চেঞ্জ হয়, দেন হচ্ছে এটা আউটপুট দেয়। এই যে যে আমাদের আউটপুট পিন, এটা এই আউটপুটের মধ্যে আউটপুট দেয় যেখানে ফ্লেম আছে নাকি। যখন হচ্ছে তোমার এই দেখেন ফটো সেন্সর যখন হচ্ছে ফায়ার সেন্স করবে, অর্থাৎ ইনফ্রারেডে সেন্স করবে, তখন রেজিস্ট্যান্স কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে এই ডিজিটাল ভ্যালু, এই আউটপুটের ভ্যালু একরকম হবে। আর যখন ফ্লেম থাকবে না সামনে, অর্থাৎ ফাঁকা জায়গা থাকবে, তখন কিন্তু ডিজিটাল অনেক আরেক ধরনের আউটপুট দেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? ভাই বুঝতে পারছি। আচ্ছা জি। ওইখানে জি ভাই, ওইখানে যে নীল কালারটা স্ক্রুর মতো দেখাচ্ছে ওটার কাজ কি? জি জি, বলছি নাই। ভাইয়া ওইখানে বোর্ডের উপর একটা স্কোয়ার নীল কালারটা স্ক্রুর মতো দেখা যাচ্ছে ওটার কোনটা কাজ কোনটা কি? এই নীল কালারের এটা পোটেনশিওমিটারটা? আচ্ছা ভাই, এটার কথা বলছেন? জি হ্যালো, হ্যাঁ। জি আচ্ছা, ভাইয়া, এই এটার কথা বলছি। পোটেনশিওমিটার আপনারা দেখেছেন কিনা আমরা জানি না। তো জানান যে পোটেনশিওমিটার হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এখানে পোটেনশিওমিটার এই মডিউলে ইউজ করা হয়েছে সেন্সিটিভিটি
অ্যাডজাস্ট করার জন্য, সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করার জন্য। দেখেন আমি একটু আপনাকে দেখাই, ঠিক আছে, আমি ডিজিটাল দিয়ে দেখাই একটু। ধরে নেন যে ফায়ার এতটুকু দূরত্বে আছে, ঠিক আছে, এতটুকু দূরত্বে আছে। তো এই সময় আপনি চাচ্ছেন যে ফায়ার যদি এতটুকু দূরত্বে থাকে তখন আপনাকে ডিজিটাল আউটপুট 0 লাগবে, তখন ডিজিটাল আউটপুট 0 লাগবে। এখন কেউ চাচ্ছে যে না, ফায়ারটা আমি আরেকটু দূরে হলেও, এখানে দূরে হলেও আমি ডিজিটাল আউটপুট 0 চাই, ঠিক আছে। আরেকজন বলছে যে না, আমি যদি আরো দূরে থাকে তাও আমি এখানে ডিজিটাল আউটপুট 0 চাই। দেন আপনাকে যেই কাজটা করতে হবে, এই পোটেনশিওমিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে, যে দেখেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে সেন্সিটিভিটিটা অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছেন কি? সেন্সিটিভিটি কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। এই পোটেনশিওমিটারটা কিছুই না আসলে, এই যে ফটোডায়োড আছে তার সাথে সিরিজে কানেকশন আছে, ঠিক আছে, সিরিজে কানেকশন আছে। তো এই পোটেনশিওমিটারটা ঘুরে ঘুরে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। তো এটা আপনারা দেখবেন, আপনারা যখন ব্যবহার করে ইউজ করবেন তখন দেখবেন আর কি। তো আপাতত এতটুকু এতটুকু মনে রাখেন যে পোটেনশিওমিটারটা এখানে সেন্সিটিভিটির জন্য ইউজ করা হচ্ছে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ইউজের উপর ভিত্তি করে আপনি এই পোটেনশিওমিটারটাকে চেঞ্জ কম বেশি করবেন। বুঝতে পারছেন কিনা? যেভাবে বুঝতে হবে। ওকে, দেন হচ্ছে আইআর সেন্সর। তো আইআর সেন্সরটা আমাদের সোনার সেন্সর যেরকম এক্স্যাক্টলি এরকমই কাজ করে। তো সোনার সেন্সর যেমন আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে, আইআর সেন্সর এখানে ইনফ্রারেড রে ব্যবহার করে, ইনফ্রারেড লাইট ব্যবহার করে, এই যে ইনফ্রারেড লাইট ব্যবহার করে। এই আল্ট্রাসনিক সেন্সরে একটু আগে দেখলাম একটা ট্রান্সমিটার একটা রিসিভার আছে, একইভাবে এখানেও একটা ট্রান্সমিটার একটা রিসিভার আছে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে একদম সেম। ট্রান্সমিটার প্রথমে কি করে ট্রান্সমিট করে, ওটা যদি রিফ্লেক্ট হয়ে রিসিভারে ফিরে আসে তখন সেটা কি করে ডিস্টেন্সটা মেজার করে। বুঝতে পারছেন কি? ডিস্টেন্স মেজার করে। এই যে আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ইমিটার বা যেটা হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে, এই কই এই যে এটা হচ্ছে ইমিটার বা ট্রান্সমিটার যেটা হচ্ছে ইমিট করে। আর সামনে যখন অবজেক্ট থাকবে তখন সেটা কি অবজেক্টে রিফ্লেক্ট ব্যাক করবে, রিফ্লেক্ট করলে কি রিসিভারটা রিসিভ করবে, রিসিভার যদি রিসিভ করে দেন হচ্ছে আমরা অবজেক্টের ডিস্টেন্স মেজার করতে পারবো। তো এইখানে এই আইআর সেন্সরের এই অবজেক্টের ডিস্টেন্স মেজার করা ছাড়াও আরেকটা প্রপার্টি কাজে লাগবে, সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তবে আগে আউটপুট গুলো দেখে নিই। যদি সামনে অবস্টেকল থাকে, মানে অবস্টেকল যদি থাকে এবং আলো যদি রিফ্লেক্ট ব্যাক করে, তাহলে আমরা আইআর সেন্সরের আউটপুট কি দেখবো? 1। এটা হচ্ছে ডিজিটাল আউটপুট। আর অবজেক্ট যদি না থাকে তখন আমরা আইআর সেন্সরের আউটপুট কি দেখবো? 0। তখন আউটপুট কি দেখবো? 0। ওকে। তো আইআর সেন্সরের আরেকটা প্রপার্টি, আইআর সেন্সরের আসলে প্রপার্টি না, এটা আসলে ইনফ্রারেড রেড প্রপার্টি। তো ইনফ্রারেড রেড প্রপার্টি হচ্ছে কি, এটা হচ্ছে সব ধরনের কালার থেকে ব্যাক হয়ে রিফ্লেক্ট ব্যাক করে, ঠিক আছে, সব ধরনের কালারে রিফ্লেক্ট ব্যাক করে, সাদা, হ্যাঁ, বেগুনি, কমলা, হলুদ সব। কিন্তু যদি কালারটা ব্ল্যাক হয়ে যায়, যদি কালারটা সারফেসের কালার যদি ব্ল্যাক হয়ে যায় তখন কিন্তু সেটা আর রিফ্লেক্ট ব্যাক করে না। কারণ কি? কারণ হচ্ছে ব্ল্যাক সারফেস যেটা কাজ করে এই ইনফ্রারেড রেটাকে অবজার্ভ করে নেয়। বুঝতে পারছেন কি? যার কারণে ইনফ্রারেড রেটা এখানে হিট করলেও কি করে রিফ্লেক্ট ব্যাক করতে পারে না, রিফ্লেক্ট ব্যাক করতে পারে না। এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? ভাই আর একটু, আবার একটু ভাইয়া। আচ্ছা, আমি বললাম যে আমরা যে সোনার সেন্সরটা দেখলাম, সোনার সেন্সরের মতো এক্স্যাক্টলি ডিস্টেন্স মেজারের জন্য আমরা আইআর সেন্সরকে ইউজ করতে পারবো। কিন্তু আইআর সেন্সরের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলো না কেন, সেটা হচ্ছে যদি আইআর সেন্সর কোনো ব্ল্যাক সারফেসের উপরে পড়ে, ধরো এই যে অবজেক্টটা, এই যে আমাদের এইখানে যে অবজেক্টটা দেখো, এই অবজেক্টটা, ঠিক আছে, এই অবজেক্টটা ব্ল্যাক না, এই ব্ল্যাক সারফেসের উপরে যখন আইআর সেন্সরটা পড়বে, এই যে আইআর রাশিটা পড়বে, তখন কি করবে? এই ব্ল্যাক অবজেক্টটা এটাকে শোষণ করে নেবে। শোষণ করে নিলে দেখো এই ইনফ্রারেড রেটা তখন রিফ্লেক্ট ব্যাক করবে না। যদিও এখানে অবজেক্ট আছে তারপরে এটা কি করবে না? রিফ্লেক্ট ব্যাক করবে না। বুঝতে পারছেন কি? জি বুঝতে জি পারছেন? ভাইয়া। Okay. আচ্ছা, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের এলএফআর নাম শুনেছেন কিনা, লাইন ফ্লোয়িং রোবট বিল করা হয়। তো আমাদের লেভেল 2 তে অবশ্যই লাইন ফ্লোয়িং রোবট আমরা বিল করে দেখাবো আপনাদের। আশা করছি সেই জানটা ভালোই লাগবে। আচ্ছা, আমি মনে হয় প্রথম সেশনে দেখাইছিলাম আমার আচ্ছা, ওটা দেখাইতে পারিনি, ওটা নিয়ে গেছে একজন, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের লেভেল 2 তে এটা দেখাবো। এরপর দেখেন যে হচ্ছে এই যে আইআর সেন্সরের যদি আমরা পিন ডায়াগ্রাম দেখি, এই যে দেখেন এখানেও একটা পোটেনশিওমিটার আছে। এই যে ভাই বলছিলেন এই পোটেনশিওমিটারটা এক্স্যাক্টলি যেই কথা বলছিলাম সেন্সিটিভিটির জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আপনি যদি বলেন যে এখানের জন্য 0 নিবেন,
তাহলে এক ধরনের সেন্সিটিভিটি, এখানের জন্য 0 নেবেন তাহলে আরেক ধরনের সেন্সিটিভিটি, আর একটু দূরের জন্য নেবেন তাহলে আরেক ধরনের সেন্সিটিভিটি। এটা আপনাকে ঘুরাই 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 অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ওকে। তো যেটা দেখা যায় যে আয়ার সেন্সর গুলো এই যে এরকমও হতে পারে, এই যে এরকমও হতে পারে, ঠিক আছে, এরকম মডিউলও হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে যে কি করা, অনেকগুলো আয়ার সেন্সর একটা এর মধ্যে আছে, যেমন এই যে এটা একটা আয়ার সেন্সর, এটা একটা আয়ার সেন্সর, এটা একটা আয়ার সেন্সর, ঠিক আছে। এগুলো বলা হয় আয়ার সেন্সর অ্যারে, অর্থাৎ অনেকগুলো আয়ার সেন্সর একসাথে অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে, একই বোর্ডের মধ্যে। তো আমরা যে এলাকাটা বিল করব সেটা হচ্ছে 5টা আয়ার সেন্সর একসাথে থাকবে, ওটা দিয়ে আমরা হচ্ছে বিল করব। তো আয়ার সেন্সর বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এরপর তানিম ভাই আছেন? তানিম ভাই, হ্যাঁ আমি আছি। ওকে, আপনি একটু পিআইআর সেন্সরটা কন্টিনিউ করেন তো। আচ্ছা ঠিক আছে। পিআর সেন্সরের ফান্ডামেন্টাল হচ্ছে, এটা হচ্ছে ডিটেক্ট মোশন বাই সেন্সিং চেঞ্জ ইন ইনফ্রারেড রেডিয়েশন ইমিটিং বাই বডিজ। মানে এটা হচ্ছে মানে ইনফ্রারেড ইনফ্রারেড রেডিয়েশন মানে বডির যে বডির মানে বিভিন্ন বডির চলাফেরার পরে সেন্সিং করে হচ্ছে, এটা মনে করেন যে হচ্ছে এর ইনফ্রারেড রেডিয়েশনটা করে, এটা মূলত হচ্ছে টেম্পারেচারের উপরে ভিত্তি করে কাজ করে। এই যে থার্মাল চেঞ্জ, বিভিন্ন আমাদের যে শরীরটা মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে, বা কোনো প্রাণী এক জায়গা থেকে যাওয়া আসা করে, সেক্ষেত্রে মনে করেন যে তাপীয় পরিবর্তন যেটা হয় সেটাকে ডিটেক্ট করে আর কি আমাদের এই পির বা মোশন সেন্সরটা কাজ করে। দেখেন পির ও মোশন সেন্সরে একটা কাজ দেখেন, এই যে এখানে হচ্ছে যেটা মনে করেন যে বাতি বাতি যেরকম ভাবে জ্বলে উঠে আর কি, বুঝছেন, যে ওরকম ভাবে মনে করেন যে এর একটা নির্দিষ্ট ফানেলের মধ্যে যতটুকু এরিয়া থাকে, দেখেন কুকুর এবং মানুষ, দেখছেন এইটুকুর মধ্যে যদি কুকুর মানুষ বা আরো কোনো প্রাণী আসে, মানে যাদের ব্লাড আছে আর কি, বুঝছেন, এই ব্লাড কেউ আসলে আর কি দেখেন তাদের শরীরে যে রক্ত আছে এটা হচ্ছে থার্মাল একটা হচ্ছে রেডিয়েশনই করে। থার্মাল একটা রেডিয়েশন সব সময় আর কি রেডিয়েশন তৈরি করে, এই রেডিয়েশনের উপরে ভিত্তি করে আর কি আমাদের এই যে পির বা মোশন সেন্সর কাজ করে। দেখেন এইখানে হচ্ছে একটা পরবর্তী 2 নাম্বার সিটে দেখেন, এই যে এইখানে মনে করেন যে প্রথমে একটা হচ্ছে পির সেন্সরে একটা ডিটেক্টিং এরিয়া আছে, এরিয়ার মধ্যে কিছু না এখন। এই যে দেখেন হিট সোর্স মুভমেন্ট এখন 0, পরে নিচে দেখেন হিট সোর্স মুভমেন্ট 0, মানে এক লাইনে আছে। যখন এই দিক দিয়ে যখন কোনো একটা মানুষ বা প্রাণী যখন যায়, তখন আউটপুট সিগন্যাল এই যে দেখেন একটা কার্ভের মতো হয়ে যায় আর কি, বুঝছেন, যার কারণে হচ্ছে তখন আমাদের সেন্সরটা বুঝতে পারে যে এখানে হিটের থার্মালে কোনো পরিবর্তন হয়েছে, তখন হচ্ছে আউটপুট যে কোনো ডিভাইস সে অন করে। এরকম এই যে ইনপুট সিগন্যালে যখন মোশন সেন্সর থাকবে, ব্লাড ম্যান বা অ্যানিমেল যখন থাকবে তো এখানে আমরা 1 পাবো। আবার যখন মোশন সেন্সর থাকবে, যখন ব্লাড ম্যান বা কিছুই থাকবে না, তখন হচ্ছে আমরা 0 পাবো। তো এই ভিত্তিটা ব্যবহার করে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যেমন থিপ ডিটেক্টর সিস্টেম অ্যাড করা যায়, তারপরে আপনার ওয়াশরুম বা বাসাতে দেখো, সাপোজ আপনার ওয়াশরুমে একটা পিট সেন্সরের সাথে একটা রিলে দিয়ে আপনি হচ্ছে একটা লাইট লাগাই দিলেন, সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনি যখনই ওয়াশরুমের মধ্যে ঢুকবেন, আপনার হলো এরিয়া মানে ওয়াশরুমের লাইটটি তখনই জ্বলে উঠবে। গৌরব পরের স্লাইড একটু নিয়ে যাও। হ্যাঁ এই যে এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন না হচ্ছে একটা চিত্র আছে এখানে, মনে করেন যে মানে এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, যে থিপ ডিটেকশন, যেমন বিভিন্ন বড় বড় ওয়্যার হাউসে অনেক মালামাল থাকে, আহ, সেক্ষেত্রে মনে করেন যে সব সময় ওই ওয়্যার হাউসে মানুষ থাকেন, তখন সেক্ষেত্রে এরকম একটা সিকিউরিটি সিস্টেম পাওয়া যায় আর কি। বিভিন্ন ধরনের এই পির 3-4টা পির সেন্সর বা মোশন সেন্সর একত্রে রুমের চারদিকে লাগাই আর কি, এই মানে এই প্রোটেকশনটা দেওয়া হয়। তো পিন ডায়াগ্রাম দেখেন, এর হচ্ছে পিন ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে একটা গ্রাউন্ড আছে বরাবরের মতো, 3.3 ভোল্ট আউটপুট আছে, আর এইটা কাজ করেছে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট ডিসির মধ্যে। যেহেতু এটা মানে এই সেন্সরটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এসি সার্কিটের সাথে আর কি, বুঝছেন, আর ডিসিতে ইউজ করা হয়। আর এই যে আর এখানে দেখেন
দুইটা নব আছে। এর আগে তো দুইটা মনে করেন যে হচ্ছে, এর আগে একটা হচ্ছে আমাদের রেগুলেটর ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের দুইটা রেগুলেটর। একটা হচ্ছে যে টাইম ডিলে অ্যাডজাস্ট, মানে কতক্ষণ ধরে ব্লাড বা অ্যানিমেল বা মনে করেন যে ম্যান থাকলো কতক্ষণ ধরে। দেখা যায় আপনি চাচ্ছেন যে হচ্ছে 30 সেকেন্ড থাকার পরে আমার সেন্সরটা আউটপুট হাই হোক, কিন্তু আপনি তাহলে এই টাইমটা এখান দিয়ে ডিটেক্ট করতে পারবেন। পরবর্তীতে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট, মানে কত দূরত্ব এটা, এটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট, এটা হচ্ছে দূরত্বের সাথে কানেকশন। তাহলে একটা হচ্ছে এখানে টাইমও দিতে পারবেন, যে এখানে দেখা যাচ্ছে মনে করেন যে একটা ইঁদুর সাপোজ বা একটা পাখি 1 সেকেন্ড উড়ে চলে গেল, সেক্ষেত্রে মনে করেন যে বা 2 সেকেন্ড উড়ে চলে গেল, সেক্ষেত্রে এটা ডিটেক্ট করবে না। দেখা যাচ্ছে মনে করেন যে হচ্ছে একটা মানুষ দেখা যায় 30 সেকেন্ড বা 10 মনে করেন যে 15 সেকেন্ড ধরে এখানে আছে, সেক্ষেত্রে মনে করেন যে এটা তখন সেন্স করবে আর কি। তো মোশন সেন্সরটা একটা ভালো একটা মডিউল আর কি আমাদের অটো অটো মানে থিপ ডিটেক্টর সিস্টেমে, এটা আর কি আমরা কাজ করবো লেভেল 1 এ আর কি। তো এই পর্যন্ত আর কি সকলে বুঝতে পারছেন আপনারা? ওকে, ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ বল। এর আগের স্লাইডে কি নিয়ে যান? হ্যাঁ, এর আগে স্লাইডে এই যে এখানে টাইম অ্যাডজাস্ট করার জন্য যেগুলো দিছে, এই যে আমি টাইম দিয়ে অ্যাডজাস্ট করব, যে কতটুকু করতেছি এটা কেমনে বুঝবো? আচ্ছা শোনো, এটা বোঝার জন্য তোমাকে হচ্ছে জাস্ট কিছুই করা লাগবে না। তুমি যে আউটপুট নিবা এখানে জাস্ট কোডে দিলে এটা তোমাকে ওটা ঘুরালেই ওটা বলে দিবে যে কত মিনিট পরে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওখানে তো ফিজিক্যালি নাই, তোমাকে কোড করে এটা চেক করা লাগবে, ঠিক আছে? ফিজিক্যাল টাইমার তো নাই, বুঝতে ঠিক আছে পারছো কি? ভাইয়া, বুঝছি বুঝছি ভাইয়া। দেন হচ্ছে আমরা আগে হচ্ছে এলডিআর সেন্সর। তো এলডিআর সেন্সরটা কি করে, এটা হচ্ছে তোমার লাইট ইন্টেন্সিটি মেজার করে। কিভাবে? এই যে সামনের দিকে মাথাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটো, একটু এটা নিয়ে আসো, পেনটা। তো এটা হচ্ছে তো আপনার ফটো সেন্সর। এই ফটো সেন্সরের কি, এটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন না জিগজ্যাগ করা আছে, এই যে জিগজ্যাগ, এগুলো আসলে কিছু না, এগুলো আসলে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এর উপরে যখন আলো পড়ে তখন এই রেজিস্ট্যান্সের কি হয়, চেঞ্জ হয়। আর যখন আলো কম পড়ে তখন রেজিস্ট্যান্স একরকম হয়। অর্থাৎ আলোর ইন্টেন্সিটির সাথে সাথে এই রেজিস্ট্যান্সটা কি হয়, চেঞ্জ হয়। এখন এই যে রেজিস্ট্যান্সের চেঞ্জ, এই চেঞ্জটাকে কাজে লাগাই আমরা কি করতে পারি, এই এই একটা সেন্সর ডেভেলপ করতে পারি, যেটা হচ্ছে কি করলে আলোর ইন্টেন্সিটি মেজার করতে পারে। যেমন হচ্ছে দিনের বেলা তাহলে একরকম আউটপুট দিবে, রাতের বেলা একরকম আউটপুট দিবে, তাই না? আর সকালবেলা আরেক রকমের আউটপুট। লাইটের ইন্টেন্সিটির সাথে সাথে এর আউটপুট গুলো চেঞ্জ করবে। তো এটাকে আমরা হচ্ছে এলডিআর সেন্সর বলি। যে এলডিআর সেন্সর হচ্ছে এই যে দেখেন এখানে সবকিছুই দেওয়াই আছে, ঠিক আছে? ওকে, যখন হচ্ছে আলো পড়বে তখন হচ্ছে কি রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে। এই প্রপার্টিটা কাজে লাগাই হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সোনার সেন্সর বলতে সোলার ট্র্যাকার বানাতে পারি, ঠিক আছে? স্মার্ট সোলার ট্র্যাকার আর কি। তো এটার আসলে ডিটেলস আমরা যখন এটা নিয়ে প্রজেক্ট করব দেন আমরা দেখবো। তো এটার আসলে আউটপুট যদি গুলো দেখি আমরা, এই মডিউল পাওয়া যায়, এই মডিউল গুলো। আচ্ছা, মডিউল এখানে ডাইরেক্ট মডিউল পাওয়া যায়। আচ্ছা, আপনি চাইলে হচ্ছে ডাইরেক্ট এটাও শুধুমাত্র এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা ইউজ করতে পারেন, কারণ এটারও নিজস্ব কি রেজিস্ট্যান্স আছে, নিজস্ব রেজিস্ট্যান্স এটারও আছে। ওকে, তো আপনার যেটা ইচ্ছা আর কি, আপনার যদি মডিউল ভালো লাগে মডিউল ইউজ করবেন, না হলে আপনাকে ওই শুধুমাত্র ওই ফটো সেন্সরটা ইউজ করতে পারবেন। এরকম তো আছে। এই তো। আচ্ছা, এক মিনিট। তো এরপর দেখেন এখানে পিন ডায়াগ্রাম গুলো যদি আমি দেখাই, যে পিন ডায়াগ্রাম গুলো এখানে দেখেন, তিনটা পিন এখানে আছে, ঠিক আছে? একটা হচ্ছে ভিসিসি, একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে ডিজিটাল আউটপুট। তো এজ রেগুলার দেখেন যে এখানে হচ্ছে ভিসিসি তে 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট দিতে হবে, আর গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর ডিজিটাল আউটপুটটা হচ্ছে এই যে আলোর ইন্টেন্সিটিটা আপনার এখানে আউটপুট দিবে, ঠিক আছে? ধরে নেন যে এখানে আউটপুট দিবে হচ্ছে 0 থেকে 5 ভোল্টের মধ্যে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম যখন ইন্টেন্সিটি তখন আউটপুট দিবে হচ্ছে আপনাকে 1, আর যখন ইন্টেন্সিটি 0 তখন আউটপুট দিবে হচ্ছে আপনাকে 0। আর মাঝামাঝি সবকিছু কি এর 0 থেকে 5 এর মাঝামাঝি উত্তর মানে রেজাল্ট দিবে আপনাকে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? হ্যালো? জি ভাই, বুঝতেছি ভাইয়া। ওকে, ভাইয়া মাঝামাঝির জন্য সানিম ভাই। 0 থেকে আর করে বলবেন। হ্যাঁ ভাই আমি হ্যাঁ, আছি, বলো বলো। যখন ইন্টেন্সিটি হাইস্ট তখন হচ্ছে এটা 1 দেবে, ঠিক আছে, একদম ম্যাক্সিমাম। আর যখন ইন্টেন্সিটি 0 তখন এটা 0 আউটপুট দেবে। তো এটা দিয়ে যখন প্রজেক্ট করব তখন আসলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, যে তখনই বুঝতে পারবেন যে কিভাবে আসলে যে মানে হাইস্ট আলোতে দিয়েছে, তখনই একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তানিম ভাই, এটা আমার দিয়ে একজন গেস্ট, এটা আমার একজন এটা দিয়ে
আনিম ভাই, ঠিক আছে। আমার আচ্ছা, আমি গেস্ট আসছে continue তো, করতেছি। আপনি একটু কন্টিনিউ করেন ঠিক আছে? ওকে ওকে ওকে। এটা দিয়ে মূলত হচ্ছে, আচ্ছা আমার সিলাইডটা তাহলে আমি কি শেয়ার করব? হ্যালো, আচ্ছা আমার আনিম ভাই সিলাইডটা শেয়ার করব। শেয়ার করেন, আপনি শেয়ার করেন। তো আহ, এটা হচ্ছে আমাদের DH211 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর, মেজার ambient temperature and relative humidity using internal sensor, provide a calibrated digital input via signal wire communication. Temperature range is typically মানে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই টেম্পারেচার মাপতে পারবে। নিয়মিত মনে করেন যে আপনার রুমের টেম্পারেচার কত ডিগ্রি এ কিন্তু মাপতে পারবে ডাইরেক্ট। আমরা হচ্ছে লেভেল 1-এ আর কি আমরা এই সেন্সরটা, একটা হচ্ছে যে ডাইরেক্ট টেম্পারেচার সেন্সরও পাওয়া যায়, আবার মনে করেন যে ওই আমরা ভাবছিলাম যে ওইটা দিব, কিন্তু পরে দেখলাম যে এটা ডাবল কাজ, এই জন্য আর কি এই সেন্সরটা আমাদের লেভেল 1-এ আর কি আমরা দিব। তো এই ক্ষেত্রে মনে করেন যে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপতে পারবে এবং মানে মডারেট অ্যাকুরেসি আর কি। আর হিউমিডিটি রেঞ্জ হচ্ছে 20 থেকে 80% পর্যন্ত হিউমিডিটি, মানে আপনার রুমের বাষ্পের পরিমাণ কত বা মানে জলীয় বাষ্পের আর্দ্রতা কত, এটা সে মাপতে পারবে আর কি। এটা সাধারণত বেশি ইউজ করা হয় হচ্ছে হোম অটোমেশনের ক্ষেত্রে আর কি, বুঝছেন? তো আমরা পরবর্তীতে দেখবো হচ্ছে কিভাবে কাজ করে। এই যে দেখেন DHT11 সেন্সরে হচ্ছে মেজার পার্ট, এখানে হচ্ছে একটা প্রথম পার্টে একটা ইলেকট্রোড থাকে এবং পরের পার্টে একটা ইলেকট্রোড থাকে। এর মধ্যে ময়েশ্চার হোল্ডিং সাবস্ট্রেট থাকে। এখানে মনে করেন যে হচ্ছে আপনার মানে কতটুকু মনে করেন যে হচ্ছে এখানে তাপমাত্রাটা, এই যে ইলেকট্রোড দুইটা, এই যে এর গরম হওয়া মানে কতটুকু গরম হচ্ছে এটা তাপমাত্রা মাপতে পারে। এবং আরেকটা কাজ করতে পারে সাথে সাথে মনে করেন যে হচ্ছে এই যে এর মধ্যে কিছুটা পাউডার থাকে আর কি, বুঝছেন? এই যে এটা হচ্ছে টেম্পারেচার মানে এটুকু হচ্ছে টেম্পারেচার মেজার করে। মানে এই যে এই ইলেকট্রোডটা কিন্তু তামারই হয়ে থাকে আর কি, বুঝছেন? যখন দুই দিকে তামার পার্থক্য, মানে দুই দিকে তামার পার্থক্যটা মেজার করে মনে করেন যে এটা হলো, এটা হচ্ছে হিউমিডিটি, সরি, এটা হচ্ছে হিউমিডিটি মেজার করে আর কি। মানে কতটুকু সারফেস হচ্ছে আমাদের মানে ওই যে আপনার রুমে যে জলীয় বাষ্প পরিমাণ আছে সে অনুযায়ী আর কি এটা হিউমিডিটি পার্ট করে আর কি। আর পরবর্তীতে এটা হচ্ছে টেম্পারেচার মেজার সেকশনে, এখানে হচ্ছে পাউডার থাকে। এই পাউডারের মনে হয় হচ্ছে এই যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন আর কি এই যে দুই দিক থেকে প্রেসার পড়ে আর কি, বুঝছেন? এই দুই দিক থেকে প্রেসার যখন পড়ে তখন হচ্ছে পাউডারের মনে করেন যে কিছুটা হচ্ছে কম্প্রেস হয় এবং কিছুটা মানে রিলিজ হয়, যেটার কাজ করে যার কারণে হচ্ছে মানে যখন তাপমাত্রা বেশি হয় দেখা যায় যে তখন মনে করেন যে হলো এটা রিলিজ হয় আর কি। রিলিজ যখন যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পায় আর কি, বুঝছেন? এই যে রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায় এদিকে, তাহলে টেম্পারেচারও কিন্তু আমাদের সে অনুযায়ী আর কি বৃদ্ধি পায় আর কি, বুঝছেন? যখন আমাদের টেম্পারেচার কমে তখন আর কি এই যে এই প্রেসারটা মনে করেন যে রিলিজ হয়, তখন হচ্ছে প্রেসারটা যখন রিলিজ হয় তখন এর মনে করেন যে এর তাপমাত্রাটা এর মানে এর আকারটা বাইরে যায়। এই আকারটা বাড়লে কি এখানে যখন হচ্ছে, সরি আর একটু বলা হয়েছে যে এখানে হচ্ছে যখন মনে করেন যে আপনার তাপমাত্রাটা কমবে। আচ্ছা আমি প্রথম থেকে আবার এই যে ডিএসটি অন টেম্পারেচার মেজারটা আমি বলি। যখন হচ্ছে এর তাপমাত্রাটা বৃদ্ধি পায় আর কি, বুঝছেন? এর তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন এ হচ্ছে মনে করেন যে আর দূরত্বটা বেশি হয় আর কি, বুঝছেন? দূরত্বটা বেশি হয় তখন হচ্ছে মনে করেন যে হচ্ছে দূরত্ব, মনে করেন যে সাপোজ আপনি একটা জিনিস ধরেন যে একটা বাষ্প, যদি তাপমাত্রা বাড়ান সেক্ষেত্রে বাষ্পের পরিমাণটা বেড়ে যায় না? যেমন আপনি যখন প্রেসার করে জাল দেন তখন হচ্ছে তাপমাত্রার কারণে অনেক মানে অনেক দ্রুত কিন্তু মনে করেন যে অনেক দ্রুত বাষ্প বের হয়। তো যখন তাপমাত্রা বেশি থাকে এর রেজিস্ট্যান্সের দূরত্ব তখন বেশি থাকে, তখন হচ্ছে তাপমাত্রাটা আর কি এই যে রেজিস্ট্যান্স বেশি হয় যার কারণে কার্ব অনুযায়ী টেম্পারেচারটা বেশি হয়। যখন আমার টেম্পারেচারটা কম হয় রুমের তখন আর কি এর
এই যে দূরত্বটা কম হয় আর কি, দূরত্ব কম হলে রেজিস্ট্যান্সের মানও কম হয়, টেম্পারেচারও কম হয়। এই থিওরি অনুযায়ী আর কি এই টেম্পারেচার মাপে এটা। আর এখানে দেখেন হচ্ছে এখানে আমাদের পিন ডায়াগ্রামও আছে। প্রথমে হচ্ছে আমাদের ভিসিসি পিন, প্রথমে এই যে আমাদের দেখেন এখানে ভিসিসি পিন আছে, এটা হচ্ছে ডাটা আউটপুট, এবং এই পারে হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং এখানে হচ্ছে এনসি পিনও আছে, মানে এটা তিনটাও আছে এবং 4টা পিনও আছে আর কি। এটা হচ্ছে ডাবল ইসের জন্য ব্যবহার করা। আর ইন্টারনাল পার্টের মধ্যে এই যে সামান্য একটা হচ্ছে আইসি বসানো থাকে আর কি। জিএসটি ভাই ওয়ান এনসি অন মানে কি? জি, এনসি এনসি মানে এটার অর্থ কি? এনসি এটা হচ্ছে মনে করেন যে কমন, ওই যে কিছুটা টগলের আউটপুট আছে হচ্ছে এনসি, মনে করেন যে এই কমন পিন বা এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই টেম্পারেচার সেন্সরের মানে ডিটেলস পার্ট আছে তখন আর কি এটা ভালোভাবে বোঝানো হবে আর কি। জাস্ট আচ্ছা আপনারা ভাই, দেখে রাখেন একটু। এটা দিয়ে কি আমরা বডি টেম্পারেচার মেজার করতে পারবো? বডি টেম্পারেচার এটা দিয়ে মেজার করতে পারবেন না মনে হয়। এটা জাস্ট হচ্ছে আপনার রুমের তাপমাত্রা মাপবে, কারণ বডি বডি টেম্পারেচার তখনই মাপতো যখন এই যে এই ইলেকট্রোডটা যদি আপনার হাতের সাথে লাগানো থাকতো, কিন্তু এখানে দেখেন একটা প্লাস্টিক দিয়ে আর কি আলাদা করা হয়ে গেছে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি বডি টেম্পারেচারটা মাপতে পারেন, কিন্তু আপনার বডির তাপমাত্রা আসলে কত, এটা মনে করেন যাচ্ছে আপনার কত তাপমাত্রা আপনার বডিটা আছে, মানে আপনার রুমের তাপমাত্রা বডি সহ কত, এটা মাপতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পরের সেন্সরটায় চলে যাবো আর কি, নাকি? তাহলে পরে হচ্ছে আমাদের সাউন্ড সেন্সর আছে। এটা হচ্ছে বিগ সাউন্ড সেন্সর। এটা হচ্ছে ডিটেক্ট সাউন্ড ইন্টেন্সিটি ইউজিং এ বিল্ট ইন মাইক্রোফোন। এর মধ্যে একটা মাইক্রোফোনও আছে, সেটা আর কি কাজ করে। এটা হচ্ছে কনভার্ট সাউন্ড ওয়েভ ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল টু প্রসেসিং signal for processing, provide both analog and digital output based on sound level. তো এটা আর কি কিভাবে কাজ করে আমরা এদিকে চলে যাবো আর কি। এটা হচ্ছে কমনলি ইউজ ইন সুইচ সুইচ হিসেবে ব্যবহার করা হয়, বা নয়েজ মনিটরিং। মনে করেন যে হচ্ছে আসলে এই রুমের মধ্যে সাপোজ আপনি সাউন্ড সেন্সরটা ব্যবহার করছেন, কোনো সাউন্ড কি হচ্ছে কিনা সেটার জন্য ব্যবহার করা হয়। আবার অডিও সিস্টেম ডিটেকশনের জন্য এটা কাজ করে। তো এখানে দেখেন এটা হচ্ছে এইভাবে কাজ করে আমাদের। প্রথমে এটা হচ্ছে তো আবার বুঝাবেন এটা। হ্যালো, বলছি ভাই, এটা একটু বুঝাবেন। হ্যাঁ এই যে এখন বোঝাবো হচ্ছে এটা এটা ভালো করে বুঝাবো। এই যে এই পার্টে নিয়ে আসলাম, ওই পার্টে তো কিছু দেখতে পাচ্তেছি না, এই জন্য এই স্লাইডে বুঝাবো সবকিছু। দেখেন এই যে এখানে যখন হচ্ছে সাউন্ড ইনপুট হচ্ছে আর কি, বুঝছেন? তখন এখানে কি একটা ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম কি জানেন? এই ডায়াফ্রাম হচ্ছে যখন ওই যে আপনার বড় বড় দেখবেন যে হচ্ছে আপনার বড় বড় সাউন্ড বক্সের পরে একটা কার্বন থাকে না, টুপ বুপ করে বক্সের পরে ওই যে লরে ওটা দেখা যায়, এখানে একটা ছোট একটা ডায়াফ্রাম থাকে। এই ডায়াফ্রাম যখন মনে করেন যে এই ডায়াফ্রামের মাধ্যমে এই যে এইখানে যে হচ্ছে টিউবটা থাকে, এটা সামনে পিছনে যা আসা করে আর কি, বুঝছেন? এই সামনে পিছনে যখন এটা যা আসা করে, তখন এর কয়েলের মধ্যে দিয়ে কিছু বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখেন এই দিক দিয়ে আমাদের এই দিক দিয়ে হচ্ছে আমাদের কি, এই দিক দিয়ে আমাদের হলো আমাদের অ্যানালগ পার্ট আমাদের ঢুকলো, অ্যানালগ ইনপুট আমাদের ঢুকলো। এবং এইখানে দেখেন এই অ্যানালগ ইনপুটটা এই যে ডায়াফ্রামের ওই যে সাউন্ডের সাথে, মানে এটা অনেক ছোট আর কি, বুঝছেন? আপনার হাতের মধ্যে এঁটে যাবে। তো এই সার্কিটটা অনেক ছোট আর কি, বুঝছেন? যার করে হালকা সাউন্ড হলেও, আর এবং এই যে টিউব যেটা দেখছেন ফর্মা টিউব, এটা অনেক পাতলা, বুঝছেন? অনেক পাতলা। এটা মনে করেন যে সামান্য একটা মনে করেন যে মিলিগ্রাম ওজন না এটার আর কি। যখন এটা সাউন্ড পড়ে তখন এটা হচ্ছে মনে করেন যে হালকা পাতলা নড়াচড়া করে, যার কারণে আর কি এখানে হচ্ছে আমাদের কয়েলে হালকা বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হালকা বিদ্যুৎ মানে মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটা আর কি অল্টারনেটিভ ভোল্টেজ হিসেবে যে এই প্রান্ত দিয়ে যায় আর কি। তারপরে অ্যাম্পলিফায়ার বা বিভিন্ন সিগন্যাল হয়ে আর কি আমাদের এই যে আউটপুট সিগন্যালটা দেয়। তো আমরা মূলত মাথায় রাখবো হচ্ছে এটা হচ্ছে কোনো সাউন্ড ওয়েভ ডিটেক্ট করে আর কি। হচ্ছে যেমন হচ্ছে আহ আমার কথা বলার সাউন্ড, বা যে কোনো মনে করেন যে কোনো সাউন্ড হতে পারে। এটা কাঁচ ভাঙা হোক বা মনে করেন যে লোহা পড়া হোক, যে কোনো একটা সাউন্ড দিয়ে ডিটেক্ট করে আর কি। তো আমরা এটা মাথায় রাখবো যে ইনপুট সিগন্যাল সাউন্ড সেন্সর যখন থাকবে,
তখন যদি সাউন্ড থাকে তাহলে আমাদের মান আমরা 1 পাবো, এবং যখন সাউন্ড সাউন্ড সেন্সর থাকার পরে যদি সাউন্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট সিগন্যাল 0 পাবো। তো এই যে বরাবরের মতো হচ্ছে এই যে আউটপুট, এখানে একটা আউটপুট পিন থাকে, একটা গ্রাউন্ড পিন থাকে এবং পিসিসি পিন থাকে, আর এই যে একটা সেন্সিটিভ নব আছে আর কি। এটা আর কি সেন্সিটিভিটি মানে সাউন্ড মানে দেখা যায় একটু হালকা সাউন্ড করলো মানে খুবই আস্তে কথা বললো আমার সামনে, তো এইখানে আর কি নবটা ঘুরায় দেখা যায় আস্তে সাউন্ডও ডিটেক্ট করা যাবে। আবার আপনি চাচ্ছেন যে বড় একটা সাউন্ড ডিটেক্ট করুক, সেক্ষেত্রে এই নবটা ঘুরিয়ে বড় সাউন্ডও ডিটেক্ট করা যাবে। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আপনারা না? ভাইয়া এই সেন্সরটা কোথায় ব্যবহার করা হয়? এই সেন্সরটা মূলত হচ্ছে হলো আপনি চাচ্ছেন যে মনে করেন বিভিন্ন ধরনের জায়গায় ব্যবহার করা হয় আর কি। মনে করেন যে হচ্ছে বিভিন্ন রোডে, যেমন আপনি মনে করেন যে আপনি একটা স্মার্ট মনে করেন যে এটা আসলে রোডে বলতে মনে করেন যে বিভিন্ন বাসা বাড়ি অ্যালার্ম সিস্টেম বা আপনার রুমের মনিটরিং এর জন্য এটা ব্যবহার করা হয়, যে আসলে এটা কি কাজে লাগতেছে। অনেক ক্ষেত্রে সাউন্ড ডিটেক্ট করার প্রবলেম থাকে যে কতক্ষণ পর পর অ্যালার্ম বাজে, সেটা ডিটেক্ট করা বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার করা হয়, যেক্ষেত্রে আপনার সাউন্ডের কাজ লাগবে আর কি। আপনি মনে করেন যে হচ্ছে যে এইটা এই কাজে ব্যবহার করতে পারেন। সাপোজ সাউন্ড সিস্টেম লাইট, আপনি যখন মনে করেন যে হচ্ছে একটা সাউন্ড করবেন, সেক্ষেত্রে মনে করেন যে এটা লাইটটা অন হবে। এই দেখা যায় আপনি কয়দিন আগে একটা প্রজেক্ট আসছিল যে হাতের তুড়ি মারলে লাইট অন হবে, হাতের তুড়ি যদি আবার তুড়ি মারলে লাইটটা অফ হবে। এরকম কাজেও মনে করেন যে প্রজেক্ট আইডিয়াতে এগুলো ব্যবহার করা হয়, বুঝছেন? আপনি এটা ব্যবহার করবেন যে আপনি কিভাবে ব্যবহার করবেন। মেন কথা হচ্ছে আপনার একটা আউটপুট লাগবে, আউটপুট হাই লাগবে আর কি। আপনি এটা সাউন্ডের মাধ্যমে নেবেন না লাইটের মাধ্যমে নেবেন না হচ্ছে ময়েশ্চার পানির মানে পানির মাধ্যমে নেবেন না টেম্পারেচারের মাধ্যমে নেবেন, সেটা হচ্ছে ইচ্ছা আপনার, বুঝছেন? ভাই এতটুকু বুঝতে পারছেন আশা করি নাকি? হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাই। এই যে দেখেন এটা হচ্ছে গ্যাস সেন্সর, এটা হচ্ছে MQ2 MQ9 আছে আর কি, সবই একই বিষয় আর কি। এটা হচ্ছে ডিটেক্ট গ্যাসেস such as carbon monoxide and methane using a connectivity sorry detect gases such as carbon monoxide and methane using sensitive chemical element measure gas connection thought change in a sensor resistance। মানে এই গ্যাসের মানে এই গ্যাস ডিটেক্ট করে এবং গ্যাসের মধ্যে হচ্ছে মানে গ্যাসের মাধ্যমে আর কি রেজিস্ট্যান্সের কম বেশি হয় আর কি, এটার পরে ডিটেক্ট করে। আমরা এই যে এখানে আর কি দেখবো, এই যে দেখেন এখানে হচ্ছে যে কম্বাইন্ড গ্যাস, এই যে গ্যাস নিয়মিত যা আশা করতেছে আর কি, বুঝছেন? যখনই গ্যাস যা আশা করতেছে তখন মানে গ্যাস যখনই আসতেছে তখন আর কি এই যে দেখেন এখানে এই যে প্লাস মাইনাস মানে গ্যাস যখন থাকতেছে না তখন কিন্তু আমাদের কারেন্ট নিয়মিত চলাফেরা করতেছে, বুঝছেন? এই যে দেখেন এই যে গ্যাস নাই, এই যে কারেন্ট যাচ্ছে নিয়মিত, বুঝছেন? যখনই গ্যাস অক্সিজেন গ্যাস আসছে তখন এখান থেকে কিছু মানে কিছুটা মনে করেন ইলেকট্রন গ্যাসের সাথে আর কি নিয়ে যাচ্ছে, মানে গ্যাসের সাথে কিছুটা ইলেকট্রন গ্যাসের সাথে মনে করেন যে হলো গ্যাসটাকে প্লাস যদি ধরতে পারেন, এটা যদি ইলেকট্রন যদি মাইনাস হয় সেক্ষেত্রে আর কি মনে করেন যে কানেকশন হয়ে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট বলতে প্লাস মাইনাস ড্যামেজ হয়ে যাচ্ছে, দিয়ে আর কি মনে করেন যে ওই সময়টুকুটা সেটা ডিটেক্ট করতে পারে যে আসলে কতটুকু হয়। আর এই গ্যাস প্রতিটা গ্যাসে আপনি দেখবেন যে হচ্ছে ওই গ্যাসে হচ্ছে এর কিছুটা ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন বা নেগেটিভ ইলেকট্রন থাকে আর কি, সেটাকে নির্ভর করে এটা কাজ করে। এই যে উপরে দেখেন এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে একটা হিট ওয়্যার থাকে, এই যে সেন্সিটিভ বডি, এখানে একটা ইলেকট্রোডের রিংও থাকে আর কি। এটা কিন্তু হালকা তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে কিন্তু কারেন্টটা আমাদের যায়। এটা তাপমাত্রা একটু বেশি থাকে, হালকা মানে 2 ডিগ্রি বা 5 ডিগ্রি মানে একটু গরম থাকে আর কি, হিটিং ওয়্যার। তারপরে এটা হচ্ছে হলো মনে করেন যে এই যে এপারে যেটা দেখালাম এটা হচ্ছে এই যে পাশে একটা অ্যালুমিনিয়ামের টিউব থাকে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে নিচে নিচে মনে করেন যে 4টা পিন থাকে, 4টা 5টা দেখি এখানে, হ্যাঁ এখানে 5টা পিন আছে আর কি, বুঝছেন? এই যে 6টা পিন আছে আর কি, এই যে দেখেন এখানে আর কি 6টা পিন দেখানো হয়েছে। এই 6টার ইনপুট আউটপুট ডিটেক্ট করে আর কি মনে করেন যে হচ্ছে
এ, মনে করেন যে গ্যাসের তাপমাত্রা এখানে মেজার করে থাকে, গ্যাস মেজার করে থাকে। এখানে এই গ্যাস হিসেবে আপনি যে কোনো ধোঁয়া ব্যবহার করতে পারেন, বা মনে করেন যে একটা বলতে পারেন যে ভাই এটা কি কারণে ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে আপনারা আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন, বা মনে করেন যে যেখানে আগুন লাগার ভয় আছে, আপনি চাচ্ছেন যে টেম্পারেচারের সাথে দেখা যায় যে আবার ধোঁয়াও ডিটেক্ট করুক, তখন মনে করেন যে আমাদের অ্যালার্মটা মনে করেন বাজবে, সেক্ষেত্রে গ্যাসের সেন্সর গুলো ব্যবহার করা হয় আর কি। জাস্ট এতটুকু মনে রাখেন যে হচ্ছে গ্যাস সেন্সরটা গ্যাস ডিটেক্ট করে আর কি। আচ্ছা ভাই, এটা MQ9 আর MQ3 যে এই সেন্সরের এই দুইটার ডিফারেন্সটা কি? এটা ডিফারেন্স হচ্ছে মনে হয় যে হচ্ছে হলো ডিফারেন্স এরকম কিছু না, যে একটা সেনসিটিভিটি অনেক ভালো আর একটা সেনসিটিভিটি অনেক একটু কম। এই সেনসিটিভিটি ভালো এবং কমের উপর বৃদ্ধি করে এটা দামেও পার্থক্য আছে অনেক, বুঝছেন। যেমন আমরা সাধারণত বেশি ব্যবহার করছি MQ2টা আর কি, বুঝছেন। এটা অ্যাভেলেবল মাত্র 120 টাকায় পাওয়া যায়, কিন্তু MQ9 এগুলো হচ্ছে 220 টাকার উপরে চলে যায় আর কি। আচ্ছা, এটা দিয়ে কি ভাইয়া আমরা কি গ্যাসের পাশাপাশি কি অ্যালকোহল প্লাস ফরমালিন বা যেটা মানে একটু যেটা গ্যাস হবে আর কি, মানে যেটা গ্যাস হবে, মানে দেখা যায় আপনি পানি রাখে দিলেন, পানির তো কোনো গ্যাস নাই, এখানে যদি আপনি খালি হাইড্রোজেন গ্যাস রাখেন সেটা ডিটেক্ট করবে, খালি যদি অক্সিজেন গ্যাস রাখেন ডিটেক্ট করবে, বা কার্বন মনোঅক্সাইড গ্যাস রাখেন বা এটা ডিটেক্ট করবে আর কি, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা সেনসিটিভিটির উপরে ভিত্তি করে যে MQ2 MQ9, বুঝছেন, যখন আপনি যাবেন এক্স্যাক্টলি তখন আপনি একটা গ্যাস গ্যাস যে আপনি চাচ্ছেন যে এক্স্যাক্টলি একটা গ্যাস ডিটেক্ট করুক, সেক্ষেত্রে আর কি ওইগুলা আপনি কাজ করতে পারবেন। এগুলা সব আসলে আর কি একটা ক্লাসে মনে করেন যে এতগুলা সেন্সর একবারে বোঝানো যায় না আর কি, বুঝছেন। জাস্ট এখানে আমাদের ইন্টো ক্লাস, এই জন্য আমরা প্রথম পার্টে 10টা সেন্সর রাখছি আর কি। পরবর্তীতে প্রতিটা সেন্সরের যখন ইউজ আছে, ওই যে আমাদের টিউটর বললো আর কি, যে ওই যে লাইন ফোলা রোবট আছে, এই ক্ষেত্রে আরো মনে করেন যে হিউজ, মনে করেন যে আবার ওই যে আল্ট্রাসনিক সেন্সর দেখছেন, যখন আমরা অ্যাবোস্টাকল অ্যাভয়েডিং রোবট করবো তখন ওই যে হিউজ আলোচনা আছে, বুঝছেন। প্রতিটা মানে ধাপে ধাপে আর কি আলোচনা আর কি। আপনাদের কম্পোনেন্ট পরিস্থিতিও করে নিচ্ছি, প্লাস হচ্ছে একটু বুঝাই দিচ্ছি আর কি। এটা কি MQ9 কি মানে পারফেক্ট কি এটা ভ্যালু দিবে মানে যে কোনো গ্যাস ডিটেক্টের ক্ষেত্রে, নাকি কোনো এরর মারা কিছু থাকে? আসলে ভাই এটা আপনি ওই যে যখন ক্লাস করবেন তখন আর কি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো আছে, MQ2 MQ3 MQ4 MQ9 অনেকগুলো আছে আর কি, আচ্ছা, মানে স্পেসিফিক খাতে এটা ব্যবহার করা হয়, বুঝছেন। তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে বায়োমেট্রিক প্রেসার সেন্সর, হ্যাঁ, এটা হচ্ছে মেজার অ্যাটমসফিয়ারিক প্রেসার এন্ড টেম্পারেচার হোয়েল উইথ হাই অ্যাকুরেসি ইউজিং ডিজিটাল সেন্সর, এই যে কি পিসিস এনভায়রনমেন্টাল মনিটরিং, মানে এটা হচ্ছে মনে করেন যে মানে হচ্ছে এটা ব্যবহার করা হয়, দাঁড়ান এখানে দেখি, এই যে এখানে হচ্ছে প্রেসার, মানে গ্যাস সেন্সরের মধ্যে ঢুকে দিছি, এটা এটা হচ্ছে প্রেসার সেন্সর আর কি বলতে পারেন আর কি, বুঝছেন। বায়োমেট্রিক প্রেসারে মনে করেন যে এখানে একটা নব দেখতেছেন না আপনারা সামান্যই, যে এখানে, তো এখানে আপনি মানে কতটুকু প্রেসার মনে করেন যে এরপরে করতেছেন আর কি, সেটার পরে আর কি মনে করেন যে হচ্ছে নির্ভর করে আর কি আমাদের এটা আর কি ইনপুট আউটপুট দিবে আর কি। বায়োমেট্রিক বলতে পারেন আর কি, এটা একবারে যে মনে করেন যে বায়োমেট্রিক। আচ্ছা আমি ক্লাসে ফিরে যাই একটু, ওই যে কারোর মাইক্রোফোন অন থাকলে একটু মিউট করবেন প্লিজ। এটা একটু মনে করেন যে এই সেন্সরটা আমরা ইউজ করবো, জাস্ট একটু আপনাকে পরিচিত করায় নিচ্ছি যে এটা জাস্ট হচ্ছে আমাদের আচ্ছা একটু 1 মিনিট একটু লাইনে থাকবেন, হ্যাঁ আমি একটু এখনই আসতেছি। গরু আসছো? তানিম ভাই আদাব। হ্যাঁ ভাই আসছো? হ্যাঁ আসছি ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমিও ক্লাস করো, লাস্টে একটু কয়েকটি বুঝাই দেওয়ার একটা আছে। ওকে ওকে, কন্টিনিউ করেন, সমস্যা নাই, আমি তো আছি। ঠিক আছে। আচ্ছা আমাকে দিয়ে দেন, সমস্যা নেই, আপনি স্লাইড অফ করে দেন। আচ্ছা সিলেক্ট অফ করবো আর কি। আচ্ছা ঠিক আছে,
সমস্যা নাই আর কি, আর একটা সেন্সর আছে আর কি। ওকে, তাহলে তুমি এটুকু কন্টিনিউ করো, খালি একটা সেন্সর আছে আর কি। হ্যাঁ, ওকে ওকে। এই শোনো, একটা কাজ করো, ওই যে জানতে চাচ্ছিল যে হচ্ছে MQ2 MQ9 এটা কি কি কারে ব্যবহার করা হয় একটু বলো তো। এটা ভাই আমিও জানি না, আমি MTO9 ব্যবহার করছি। তুমিও MQ9 ব্যবহার করছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ঠিক আছে, অফ করে আপনি দিলাম আর কি, অফ করে দিলাম। তো এই যে আমরা দেখছিলাম যে যেটা হচ্ছে বায়োমেট্রিক প্রেসার সেন্সর, সেটা হচ্ছে আসলে কি করে আপনার প্রেসার মেজার করে। তো প্রেসার মেজার করে, এটার প্রিন্সিপাল হচ্ছে ক্যাপাসিটেন্স চেঞ্জের মাধ্যমে প্রেসার মেজার করে। তো এটা হচ্ছে আমাদের আরডিনোর সাথে যে কমিউনিকেশনটা হয়, সে কমিউনিকেশনটা হয় I2C কমিউনিকেশন অথবা SPI ইন্টারফেসের মাধ্যমে। ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার যে কমিউনিকেশনটা করে এই মডিউলের সাথে, সেটা কি I2C অথবা SPI ইন্টারফেসের মাধ্যমে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা পরে জানতে পারবেন ডিটেলসে, আপাতত হচ্ছে জানে রাখেন যে মানে দুইটা জিনিস। ধরে নেন হচ্ছে আপনি দুইটা মডিউল, একজন হচ্ছে কিরকম, যে ধরেন একজন হচ্ছে বাংলাদেশের নাগরিক আর একজন হচ্ছে চাইনিজ নাগরিক। তো এদের মধ্যে কিভাবে কমিউনিকেশন হবে? তো মাঝখানে একজন কি লাগবে, দোভাষী লাগবে না, যে হচ্ছে বাংলা চায়না দুইটাই পারে, চাইনিজ ভাষা দুইটাই পারে। তো এরকম, তো এগুলাকে I2C বা SPI ইন্টারফেস গুলাকে আমরা এরকম বলতে পারি, যেগুলো হচ্ছে কি করে দুইটা জিনিসের মধ্যে কমিউনিকেট করে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রেসারটা মেজার করে। দেখেন, এটা হচ্ছে আমরা জানি যে এখানে যেটা ডিসটেন্স, যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের সাথে রিলেটেড। ক্যাপাসিটেন্সের সাথে কি রিলেটেড? আবার দেখেন, মানে হচ্ছে ক্যাপাসিটেন্স কি, প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স পড়েছেন না? প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স, এই প্রপার্টিটা কিন্তু কাজে লাগানো হয়। আবার দেখেন এই ডিসটেন্সটা কিসের উপর কি রিলেটেড? প্রেসারের উপর। প্রেসার যত বাড়বে, এই যেখানে এই ডিসটেন্সের চেঞ্জ তত বেশি হবে, প্রেসার যত কমবে ডিসটেন্সের চেঞ্জ তত কমে যাবে। আর এটা ডিসটেন্স, কিন্তু বায়ুর প্রেসার, বুঝছো? এটা কিন্তু বায়ুর প্রেসার, মানে বাতাসের চাপ কতটুকু কি ওকে, আছে এটা। এই যে এই দেখেন প্রেসার যখন কমবে, প্রেসার যখন কমে যাবে, প্রেসার যখন কমবে তখন হচ্ছে ডিসটেন্স কমবে, আর ডিসটেন্স করলে কিন্তু তখন ক্যাপাসিটেন্সের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ এই ডিসটেন্সটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে ক্যাপাসিটেন্সের পরিমাণ কি কমে যাবে। আবার যখন ডিসটেন্স কমে যাবে তখন ক্যাপাসিটেন্সের পরিমাণ বেড়ে যাবে। এই যে এক্স্যাক্টলি হচ্ছে প্যারালাল প্লেট যে ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটর গুলোর মতো। দেন হচ্ছে এই যে দেখেন এইদিকে হচ্ছে পিন ডায়াগ্রাম গুলো দেওয়া আছে, যে VCC, যে গ্রাউন্ড, যেমন হচ্ছে এটা ক্লক পিন না ভাই? ও, হ্যাঁ, এটা হচ্ছে ওটা SCL পিন, এটা ইউজ এটা করা হচ্ছে হয় কি SGL। জানো? এটা হচ্ছে মনে করো যে ড্রোনের, মনে করো যে তোমার একটা ড্রোনে এই সেন্সর গুলো সাধারণত ড্রোনে ব্যবহার করা হয়, যে ড্রোনটা মাটি থেকে কত উপরে উঠতেছে, কত দূর নিচে নামতেছে। যেমন আমরা যে এরিয়ায় মানে মানুষ হাঁটাচলা করি আর কি, যে মানে পৃথিবীর সাপেক্ষে, সেই এরিয়ায় একটা বায়ুর তাপমাত্রা আছে, যখন একটু উপরে যায় সেখানে আবার তাপমাত্রা, আবার বায়ুর চাপ একটু ভিন্ন আছে। এরকম মনে করো যে এটা আবহাওয়ার মনিটরিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। এটা এই প্রেসার সেন্সরটা ওই প্রেসারটা মাপে আর কি, মনে করেন যে এই মাটি থেকে ড্রোনের উচ্চতা কতটুকু কি এটা মাপ করে। ওকে, এরপরে এই যে 6টা পিন ডায়াগ্রাম আছে, 6টা পিন ডায়াগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে এখানে দেখেন, এই যে এখানে একটা ছোটখাটো দেওয়া প্রজেক্ট আছে, আইডিয়া, কিছু প্রজেক্ট আইডিয়া আর কি। প্রজেক্ট আইডিয়া দেওয়া আছে ছোটখাটো। তো এ- এ- আইডিয়াটা এ- হচ্ছে কেমন? আচ্ছা ভাই, হ্যালো ভাই, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। হুম, এটা তো কিছুই না। যেখানে আমরা টেম্পারেচার সেন্সর দিয়ে টেম্পারেচার সেন্স করছি, তো টেম্পারেচার যখন হবে, মানে যখন টেম্পারেচার বেশি হয়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার সেন্সরটা যখন কাজ করবে, তখন আমরা ল্যাম্পটাকে হাই করে দিয়েছি। আর আদারওয়াইজ হচ্ছে কি, আদারওয়াইজ হচ্ছে low। এটা এটা একটা হচ্ছে, আর একটা হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালার্ম সেন্সর বাজার। তো দেখেন, যখন হচ্ছে এখানে জাস্ট হচ্ছে স্কেচ, এটা বুঝছেন? ফ্লেম সেন্সর আমরা দেখলাম না, ফ্লেম সেন্সর একটু আগে কি করতে পারে, তো ভাইয়া ফ্লেম কোড বা লিখার ফায়ার। কি কোনো নিয়ম আছে? কি? হ্যাঁ হ্যাঁ, কোড লেয়ার অবশ্যই অবশ্যই। প্রথম দিনেই বলেছি যে C++ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ঠিক আছে? না ভাইয়া, তো হাই ধরে নেন যে হাই আমরা বাংলা, আমি ওয়ার্ডটা যদি তো এখানে সব চাইনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
লেখার এগুলো ওয়ে আছে, এগুলো দেখেন, এগুলো যেমন এই যে হাই HIGS এগুলো হচ্ছে বড় হাতে লিখতে হবে সবগুলো, কমান্ড গুলো বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। আর এগুলো জি জি হচ্ছে ওইটা ল্যাম্পের নেম, বলতেছিলাম। এটা ল্যাম্পের নেম যেভাবে মন সেভাবে, এগুলো বড় হাতে লিখতে হবে। এগুলো হচ্ছে আর্ডিনোর ভাষা। ভাই আমাদের তো স্লাইড গুলো দিলে ভালো হইতো আর ভিডিও তো দেওয়া। স্লাইড অবশ্যই দেওয়া হবে। এই হচ্ছে Slide গুলো প্রজেক্ট দেওয়া আইডিয়া। হবে যখন আর হচ্ছে কি। ফ্লেম সেন্সর যখন ডিটেক্ট করবে তখন আমরা বলবো যে না আগুন ধরেছে, তার মানে বাজাজ হাই, বাজাজটা তখন বিপ বিপ সাউন্ড দেবে। আদারওয়াইজ কি করবে, বাজাজটা লো থাকবে, অর্থাৎ কোনো প্রকার বিপ বিপ সাউন্ড দিবে না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেন আচ্ছা এগুলো থাক তানিম ভাই, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আজকে তানিম ভাই শেষ করে দিই, আমি হচ্ছে সামনের দিকে নিয়ে যাই, একটু দেখাতে যাচ্ছি যেটা তাহলে সেটা ঠিক হচ্ছে আছে দেখেন ভাইয়া। হ্যাঁ তানিম ভাই। হ্যাঁ, ওকে, তুমি তাহলে শেষ আস্তে করো। আস্তে হচ্ছে আমাদের হচ্ছে 3টা ক্লাস শেষ হয়ে গেল। দেন হচ্ছে আমরা আরডিনোর উপর আমরা বেশিরভাগ প্রজেক্ট আমরা আরডিনো দিয়ে করব, তারপর হচ্ছে ESP32 দিয়ে করব। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আরডিনোর হচ্ছে বেসিক, ঠিক আছে। এই যে নিচের দিকে আরডিনো বোর্ডটা দেখছেন বেসিক, দেন কিন্তু আমাদের প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে। এখন দেখেন আমাদের প্রজেক্ট স্টার্ট করার জন্য যেই জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনার হাতে কম্পোনেন্ট থাকা লাগবে, ঠিক আছে। আপনার হাতে যদি কম্পোনেন্ট না থাকে তাহলে আমাদের এইভাবে ক্লাস নিয়ে এটার কোনো সার্থকতা নেই। না, আমরা যে ফ্রি শেখাচ্ছি ওই ফ্রিতেই চলে যাবে, বুঝছেন। আপনি কিছু শিখতেই পারবেন না। অর্থাৎ আপনি যে যখন VCC তে 5 ভোল্ট দিতে পারবেন না, মানে প্র্যাকটিক্যালি দিবেন না, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেকশন করবেন না, তখন আমি যতই অনলাইনে ক্লাস নিই না কেন, যতই বলি না কেন যে 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দিতে হবে, গ্রাউন্ড গ্রাউন্ড দিতে হবে, এই পিন এখানে কানেকশন, আপনি আসলে আর লিটারালি কিছুই বুঝবেন। সো যেটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি টিউটর হিসেবে করব যে আপনার 5 নাম্বার ক্লাসের আগে যাতে আপনার হচ্ছে কম্পোনেন্ট থাকে, যাতে করে আপনারা প্রজেক্ট গুলো হাতে কলমে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা কোর্সটাকে ফ্রি করে দিচ্ছি। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই কম্পোনেন্ট গুলো কালেক্ট করা। তো তানিম ভাই আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে। আহ, ঠিক আছে আর কি, আমি আবার আসলাম। আমি একটু ওই যে লাস্টের আসলে কম্পোনেন্ট পার্টটা আমি আগে শেষ করে নিই, ও যখন বললো আর কি। এই তোমার হ্যাঁটাও। হ্যাঁ ঠিক আছে, আমার হচ্ছে আমার স্লাইড আবার নিয়ে যাচ্ছে একটু। হ্যাঁ। হুম। তো এখানে হচ্ছে আপনারা দেখেন যে গৌরব যেটা বললো আর কি, হ্যাঁ প্রথম গৌরব যেটা বললো আর কি, যে আপনারা আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি কিন্তু আপনারা যেন শিখতে পারেন আর কি, ঠিক আছে। এখন এই যে যদি আপনারা শিখতে না পারেন, এই যে আজকে তো মোটামুটি দেখলেন আপনার হাতে যদি সেন্সর গুলো থাকতো তাহলে আপনি আরো ভালো বাস্তবভাবে ফিল করতে পারতেন এবং আপনি খুব ভালোভাবে শিখতে পারতেন। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এখানে হিউজ কম্পোনেন্টের আমরা ব্যবস্থা করছি, যাতে আপনারা মানে প্রতিবারই ব্যাচ ভর্তি হওয়ার পর পরে আর কি শিক্ষার্থীরা অতি দ্রুত মালগুলো কারেক্ট করে নেয় আর কি। আপনাদের মালে আমরা কম্পোনেন্টের সাথে পরিচিত করাতে পারছিলাম না এর আগের দিনে আর কি, তো এখন পরিচিত করালাম এবং আপনাদের জন্য আর কি কম্পোনেন্ট সবকিছু রেডি আছে আর কি। আপনারা জাস্ট হচ্ছে এই যে এইখানে যে আরডুনো বেসিক ক্লাস আছে আর কি, বুঝছেন, এই ক্লাসটা কিন্তু হচ্ছে আমাদের আজকে 12 তারিখ, 14 তারিখে আমাদের ক্লাসটা হবে আর কি, আমাদের শিডিউলে 14 তারিখে আছে। আপনি চেষ্টা করবেন যে হচ্ছে এই 14 তারিখের মধ্যেই, আজকে 12, কালকে 13 এবং 14, এই 2 দিনের মধ্যে আশা করি আপনারা আমরা যে হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আছে আর কি, সেখানে আর কি আপনারা ফর্মটা পূরণ করে দিবেন এবং আমরা 14 তারিখে আর কি 14 তারিখে না পারলে আমরা 15 তারিখে ডেলিভারি দিয়ে দিব। 15 তারিখ, এই 3 দিনের মধ্যে সবকিছু ম্যানেজ করে আপনাদের, কারণ আপনারা কেউ এখন পর্যন্ত ফর্ম পূরণ করেন না, ফর্ম পূরণ করলে ওই অনুযায়ী আর কি আমরা ডেলিভারি দিয়ে দেবো। এবং এই যে 5 নম্বর ক্লাসে যে আমাদের প্রজেক্ট, এই যে বিগিনার প্রজেক্ট, এখানে হচ্ছে ওই যে আমাদের অটো নাইট লাইট, তারপর হচ্ছে অটো ইরিগেশন সিস্টেম, এগুলো আছে। সাথে সাথে আপনাদের কোডিংও শেখানো হবে, সাথে সাথে আপনাদের মনে করেন যে কম্পোনেন্ট গুলো যখন হাতে পৌঁছাবে তখন আপনাদের আমরা যে টাস্ক দিব যে আজকে 2টা প্রজেক্ট হলো, আপনারা এই 2টা প্রজেক্ট করবেন এবং ভিডিও আমাদের গ্রুপে সাবমিট করবেন, আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে, তখনই আপনি শিখতে পারবেন। আদার্সওয়াইজ যে আমাদের সাথে ক্লাস করবেন একটু জানতে পারবেন কিন্তু আসলে ওইরকম ফিল এবং ওটা স্থায়ী হবে না আর কি, বুঝছেন। তো আশা করি আর কি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আর আজকের অ্যাসাইনমেন্টে আপনাদের জন্য টাস্ক থাকবে কি জানেন, এই যে অটোমেটিক টেম্পারেচার ইন্ডিকেটর। এখানে হচ্ছে দেখেন যে এটা তো বললো আর কি, তাপমাত্রা যদি থাকে তাহলে লাইট ল্যাম্প জ্বলবে, আর যদি না থাকে ল্যাম্প জ্বলবে না। আবার কি অটোমেটিক ফায়ার অ্যালার্ম, এটা যদি ফায়ার জ্বলে তাহলে হচ্ছে অ্যালার্ম বাজবে, না হলে হবে না। তো এরকম হচ্ছে আমি এখানে 6টা প্রজেক্ট আইডিয়া দিয়েছি। এবার এটা দেখেন অটোমেটিক কলিং বেল উইথ মোশন সেন্সর এবং বাজার।
আপনি যখন রুমের মধ্যে ঢুকবেন বা আপনি যখন গেটের সামনে আসবেন, তখনই আপনার মনে করেন যে বাজারটা বাজে উঠবে। তখন কি হলো, তাহলে বাসায় মানে কলিং বেল প্রেস করা লাগলো না, তখন দেখা যাচ্ছে আপনি হলো আপনার কলিং বেলটা তৈরি হলো আর কি। এরকম আপনারা এরকম আবার পরে কি এই যে অটোমেটিক নাইট লাইট, যে আলো থাকলে এলইডি জ্বলবে না, যদি আলো নিভে যায় তাহলে এলইডি জ্বলবে। এরকম ভাবে মনে করেন যে আপনারা এই যে এখানে 6টা প্রজেক্ট আইডিয়া দেওয়া আছে আর কি আপনার বোঝার সুবিধাতে। এই যে অটোমেটিক সরি, এই 4টা প্রজেক্ট আইডিয়া আর কি আমাদের দেওয়া আছে আর কি, বুঝছেন। এই 4টা ডিটেক্ট করে আপনি 10টা প্রজেক্ট আইডিয়া লিখবেন, বুঝছেন। আপনাদেরকে আমি দিয়ে দেবো আর কি কিভাবে লিখবেন। যেমন আপনি একটা তৈরি করতে পারেন যে হচ্ছে কি, যে হচ্ছে একটা লিখতে পারেন যে হচ্ছে সাপোজ আমরা যে সেন্সর গুলো ডিটেক্ট করলাম যে অবস্থাগুলোর সামনে, হ্যাঁ, যে আপনি দেখলেন যে গেট যখন খোলা থাকবে সেক্ষেত্রে মনে করেন যে আমার মনে করেন যে লাইটটা জ্বলবে, বা মনে করেন যে হচ্ছে আমি যখন টেবিলে বসবো আমার আমার টেবিল ল্যাম্পটা অন হবে। সেক্ষেত্রে আপনি আপনার টেবিলের সাথে একটা আয়ার সেন্সর লাগাই দিতে পারেন। সেক্ষেত্রে মনে করেন যে আপনার অটোমেটিক কি বলা যায়, অটোমেটিক টেবিল লাইট হতে পারে এটা, বুঝছেন। এরকম ভাবে আবার যখন মনে করেন যে অবস্থাগুলো হলো আল্ট্রাসনিক সেন্সর, সাপোজ আল্ট্রাসনিক সেন্সর আপনার মনে করেন যে ট্যাপের সাথে থাকলো, যে আমি যখন ট্যাপের সামনে হাত নিয়ে যাব তখন মনে করেন যে আমাদের ওয়াটার ট্যাপটা চালু হবে, তাহলে কি এটা অটোমেটিক ওয়াটার ট্যাপ একটা হয়ে গেল। এরকম 10টা প্রজেক্ট আইডিয়া আপনারা লিখে দিবেন আর কি, ঠিক আছে ভাইয়া। তো মোটামুটি এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন সকলে? জি ভাই, বুঝতে পারছি মোটামুটি। হ্যাঁ, আমি হচ্ছে এখানে হলো আমি হচ্ছে ইটা দিয়ে দিব না আর কি, যে আপনারা কি কিরকম ভাবে প্রজেক্ট আইডিয়া লিখবেন আর কি, স্লাইডটাও আমরা দিয়ে দিব আর কি। আর যেটা আমরা আরেকবারও স্মরণ করিয়ে দিচ্ছি আর কি, কম্পোনেন্ট আর কি মাস্ট বি আপনাদের কাছে সংরক্ষণ মানে সংগ্রহ করাই চাই। হয় সেটা আমাদের থেকে আপনার কাছে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ক্লাস করেন, যদি না থাকেন হয় আমাদের থেকে, না হলে যে কোনো জায়গায় থেকে আপনার কম্পোনেন্ট গুলো কালেক্ট মাস্ট বি করতে হবে, যদি আপনি রোবো ক্যাম্পাস বিডি স্টুডেন্ট হয়ে থাকেন আর কি। বিষয়টা বুঝতে পারছেন আপনি আমাদের কথা? আমি কম্পোনেন্ট লিস্টে জি একটু ভাই। দেখাই দিই আর কি আপনাদের। আপনাদের এত চাপ দিয়ে বলতেছি কেন, কারণ জানেন, কারণ আপনারা হচ্ছে আমাদের স্টুডেন্ট, মানে আমাদের কথা বলার অধিকার আছে। আমরা এই যে মনে করতেছেন একটা ক্লাস ভাড়া ফ্রি ক্লাসের ব্যবহার করছে, কিন্তু এই ক্লাসটা আয়োজনের পিছনে অনেক জনের অনেক ঘন্টা সময়ের শ্রম আছে। যেমন এই স্লাইডটা তৈরি করতে প্রায় 1 থেকে 2 দিন লাগছে এরকম, বুঝছেন। তো এরকম আমরা একটু কষ্ট করতেছি, তাই আপনারা যদি একটু কষ্ট করে কম্পোনেন্ট গুলো না কালেক্ট করেন তাহলে আর কি আপনারা, তাহলে এটা কোন স্টুডেন্টের কাজ হবে আপনি বলেন? এখানে কেউ ক্লাস করছেন, কারোর কম্পোনেন্ট আগে থেকে কি কালেক্ট করা আছে একটু বলবেন প্লিজ। ভাইয়া আমার আরডিনো আছে, মোটর ড্রাইভার আছে, আমার আছে ভাইয়া, ব্যাটারি, সবগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ, সলিড সেন্সর বেস সবই আছে। ও আচ্ছা, তাহলে আপনার যাদের কাছে মনে করেন যে আরডুনো আছে, তাহলে আরডুনো বাদে ওইখানে আমাদের ফর্মে আর কি একটা আছে যে আমি ফুল কিট চাই না, আমি পার্সিয়াল কম্পোনেন্ট কিট মানে কাস্টম কম্পোনেন্ট কিট চাই। সেক্ষেত্রে আপনারা যদি ওই আপনার সেন্সর গুলোর নামটা লিখে দেবেন, আমরা আর কি আমরা ডেলিভারি দিয়ে দিব আর কি, বুঝছেন। আমরা কিন্তু মাস্ট বি আজকে 12 তারিখ, আমরা 14 এবং 15 তারিখ আমরা ডেলিভারি দিব। আপনারা অবশ্যই যদি পারেন আজকালকে মানে কালকের মধ্যে করার চেষ্টা করুন, তাহলে আর কি আরডুনো ক্লাসের আগে আপনারা আশা করা যায় যে আপনার হাতে কম্পোনেন্ট গুলো থাকবে। আচ্ছা ভাইয়া, আপনারা কি এনি টাইপ সেন্সর কি প্রোভাইড করেন? ধরেন আমার কোনো সেন্সর লাগলো, আপনাদেরকে যদি বলি তাহলে কি আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে রোবো ক্যাম্পাস বিডি সম্পর্কে আপনাদের আরেকটু জানাই, সেটা হচ্ছে আমাদের অলরেডি মনে করেন যে রুয়েট ব্রাঞ্চ এবং কুয়েট ব্রাঞ্চ আমাদের কিন্তু অফলাইন ব্রাঞ্চ আছে। সেখানে আমাদের মানে আমরা ওই যে প্রথম দিন আপনাদের বলছিলাম আর কি, আমাদের 40টা এবং 45টা মতো অ্যাম্বাসিডর, 30টা মতো কন্ট্যাক্ট আমাদের আছে, বুঝছেন? তো তাদেরকে আমরা সার্ভে যখন করছিলাম সবাই বলছিল রোবোটিক্স অনেক ভালো লাগে শিখি, কিন্তু এই কম্পোনেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা। অনেকে দেখা যায় খারাপ কম্পোনেন্ট দেয়, দেখা যায় এসে কাজ করে না, দেখা যাচ্ছে মনে করেন যে একটা আর্ডুনো দেয় নষ্ট। এই সমস্যা থেকে আমরা দূরে করার জন্য আমরা মনে করেন যে পরবর্তীতে আমরা রোবো ক্যাম্পাস বিডিতে মানে চায়না যেসব আমাদের মনে করেন যে ইম্পোর্টার আছে রোবোটিক্স এর পার্ট, সেখান থেকে আমরা রোবো ক্যাম্পাস বিডি কে যেন ভালো কম্পোনেন্টটা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা তাদের সাথে ডিল করছি আর কি। এবং সেখান থেকে আমরা কম্পোনেন্ট নিয়ে আমরা সারা বাংলাদেশ সাপ্লাই করে থাকি। আদার্স এখানে খালি সেন্সর না, আপনি যদি ড্রোন বা আদার্স যে কোনো রোবোটিক্স রিলেটেড কোনো কম্পোনেন্ট চান, আপনার রোবো ক্যাম্পাস বিডি থেকে আপনারা নিতে পারবেন নির্দ্বিধায় আর কি, বুঝছেন। মনে করেন যে কয়দিন আগে একটা ছেলে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আমার
ESP32 প্রবলেম, কি করবো? আমি বললাম যে দেখো আর একটু ট্রাই করো, যদি কাজ না হয় তাহলে আর কি রোবো ক্যাম্পাস বিডি থেকে ডেলিভারি আরেকটা পাবা। তো এই সুবিধা আর কি কোনো শপ আপনাদের দিয়ে থাকবে না আর কি। মানে রোবো ক্যাম্পাস বিডি জাস্ট খালি শপ না, জাস্ট স্টুডেন্টের সাথে আর কি আমরা এটা ব্যবস্থা, মানে এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, মনে করেন যে স্টুডেন্টের সাথে আর কি আমরা মানে রোবোটিক্স এর মালগুলো যেন অন্তত পান সেই ব্যবস্থা আর কি আমরা করছি আর কি। আচ্ছা ভাই, তো আমি আপনাদের এটা কি ভাই অফলাইনে বা গিয়ে নিয়ে আসার এরকম প্রসেস? হ্যাঁ হ্যাঁ, অফলাইনে ঢাকার মধ্যে যারা আছেন তারা আর কি অফলাইনে নিতে পারবেন আর কি, কোনো সমস্যা নাই আর কি। রাজশাহীতে আপনাদের কোনো শপ এরকম অ্যাভেলেবল? হ্যাঁ, রাজশাহীতে রোড ব্রাঞ্চে আপনি ওই যে বঙ্গবন্ধু হলে, বঙ্গবন্ধু সরি একে ফজলুল হক হলে গেলে আপনারা নিতে পারবেন এই কম্পোনেন্ট গুলা। আচ্ছা আচ্ছা, ঠিক ভাই আছে। চট্টগ্রামে তো নাই মনে হয়। না, চট্টগ্রামে আপাতত নাই, তবে আমরা চট্টগ্রামেও টার্গেট আছে, নেক্সট টার্গেট সুইটে আমরা দিব আর কি। তো এই যে আপনাদের জন্য এই যে যেটা বলতেছিলাম আর কি, বরাবরের মতো আর কি, আপনারা সব কম্পোনেন্ট যদি একসাথে করেন, যে আপনাদের যে 150 বা 200 টাকা লাগে আর কি ডেলিভারি চার্জ, সেটা আর কি রোবো ক্যাম্পাস বিডি নিজেই প্রোভাইড করবে আর কি। আর যেটা বললাম এই যে আমরা সব সেন্সরের ব্যবহার আর কি আপনাদের দেখাইছি। আর এই যে আমাদের রিলে মডিউল লাগবে আর কি, সেন্সরটা যখন আমরা এসি কারেন্টে ব্যবহার করবো আর কি, আর সাথে কিছু ব্যাটারি চার্জার, ওই যে লেজার পাম্প ইত্যাদি আর কি, এগুলো আছে জাম্পার ওয়্যার সহ আর কি। আচ্ছা ভাইয়া, আমার এখানে যে ব্যাটারি কেস আছে, হ্যাঁ এটা দুইটা ব্যাটারি আছে, কিন্তু আমার থেকে যেটা আছে এটা 3টা ব্যাটারি। ভাইয়া, 3টা ব্যাটারির ক্ষেত্রে মনে করেন যে এখানে আপনার 3টা ব্যাটারি কেস, যেটা মনে করেন যে যদি 3.7 ভোল্টেরই হয় সেক্ষেত্রে আপনার ওটা 12 ভোল্ট তৈরি করে আর কি। আর আমাদের এটা আরডুনো বা মোটর ড্রাইভার চালানোর জন্য আমাদের যে 9 ভোল্ট লাগে, এই দুইটা ব্যাটারি একসাথে 8 থেকে 9 ভোল্ট প্রোভাইড করে, মানে 9 ভোল্ট লাগে আর কি, 8 ভোল্ট দিলেও হয় আর কি, সমস্যা নাই। আমরা মনে করেন যে এই ব্যাটারি এবং কেসিং দিয়ে 3টা গাড়ি তৈরি করবো, লাইন ফলোয়ার রোবট, অবস্টাকল অ্যাভয়েডিং রোবট, ফায়ার ফাইটিং রোবট, এবং দিয়ে মনে করেন যে আমরা পরবর্তীতে হচ্ছে ESP32 অটোমেশন যেটা আছে সেটা আমরা কাজ করবো আর কি। আর এই যে আপনাদের জন্য ব্রেড বোর্ড আছে। ভাইয়া আমরা তো এই 3টা কেস দিয়ে রোবো সকারের জন্য বট বানাইছি, তো 3টা কেসের জন্য 3টা কেস নিয়ে 3টা কেসও হয় ভাইয়া, সেক্ষেত্রে মনে করেন যে যেক্ষেত্রে আপনার পাওয়ার বেশি দরকার হয়, বুঝছেন, এক্ষেত্রে আমরাও 3টা কেসের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু 3টা কেসের ব্যবস্থা করলে এখানে মনে হয় 2500 হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন। এমনি 2400 কাছাকাছি, মানে 2390 হচ্ছে 2500 2600 হয়ে যেত আর কি, বুঝছেন। আমরা খরচ কমের মধ্যে রাখছি আর কি, এই জন্য আমরা ব্যবহার ঠিক আছে করছি। ভাইয়া, বুঝছি। আসলে আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই 2000 টাকা অনেক বেশি টাকা, আসলে রোবোটিক শিক্ষার ক্ষেত্রে এই টাকাটা আসলে কিছুই না ভাইয়া, বুঝছেন। হ্যাঁ ওটা জানি ভাইয়া। কারণ আপনি যখন রোবোটিক শিখবেন, যখন আপনি কম্পিউটার শিখেন আপনার কাছে কিন্তু কম্পিউটার থাকা লাগে, আর রোবোটিক শিখবেন আপনার কাছে কিন্তু রোবোটিক্স এর কম্পোনেন্ট গুলো থাকা লাগবে মাস্টলি। তো আশা করি আপনার ক্যারিয়ারের জন্য সামান্য কিছু টাকা, এই সামান্য মনে করেন যে আপনি এই প্রতি মাসে যে খরচটা করেন এই খরচ থেকে কিছু টাকা বাঁচাই আর কি এই কম্পোনেন্ট গুলো পারচেজ করলেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারের জন্য সুবিধা আর কি, ভালো হবে। রোবোটিক্স কার বানানোর ক্ষেত্রে আমাদের তো মোটর ড্রাইভারটা দরকার। আপনাদের লিস্টে মোটর ড্রাইভার ভাইয়া আপনাকে দেখাই আর কি, এই যে আমাদের লিস্টে আপনি যখন আচ্ছা। লেভেল 2 তে যাবেন, এই যে দেখছেন লেভেল 2 তে এই যে মোটর, আপনারে বললাম না আর কি, লেভেল 2 তে এখানকার প্রায় 60% কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হবে। এই যে দেখেন, এইগুলা দিয়ে কিন্তু আমরা কার তৈরি করে ফেলবো। এখানে কিন্তু ব্যাটারি নাই, চার্জার নাই, তারপর হচ্ছে জাম্পার ওয়্যার নাই, কিছু নাই, কিন্তু আরডুইনো নাই। দেখেন ওইগুলা ইউজ করে কিন্তু পরে আমরা জাস্ট একটা চ্যাসিস দিব আর কি, আর পরে এই যে মোটর ড্রাইভার দিব, এই যে লাইন ফলোয়ার সেন্সরটা দিব, আপনারা গাড়ি তৈরি করতে পারবেন এটা দিয়ে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, আশা করি আর কি আপনারা সবকিছু বলতে পারলেন। আর ক্লাসে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে, আশা করি অ্যাসাইনমেন্টটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর কি, বুঝছেন। আর রোবো ক্যাম্পাস বিডি পক্ষ থেকে আর কি এই যে আপনাদের অপশনাল কম্পোনেন্ট, কাউকে যদি সোল্ডারিং ওয়্যার বা যাবতীয় ব্লু প্যান এগুলা লাগে, এগুলা নিতে পারবেন, কোনো সমস্যা নেই আর কি। তো ভাই আর কারোর কি কোনো প্রশ্ন আছে আর কি? ভাইয়া, এই লিস্ট ভাইয়া আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন না? ভাইয়া আমাদের হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে মনে করেন যে যদি আমাদের সাথে কেউ যদি কন্ট্যাক্ট করে যে নিয়মিত, মানে আপনি কি কি ধরনের যাওয়া, আমরা ওয়ার্কশপ রিলেটেড যাওয়া না কম্পোনেন্ট পাওয়া, কোনটা চাচ্ছেন? না না, ক্যাম্পাসের সাথে আমাদের একটা সংযোগ থাকার জন্য, যেমন আমাদের ড্যাফোডিলে এই বছরই প্রথম যে আরএমই আর রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চালু হ্যাঁ হয়েছে, হ্যাঁ
এটা দুইটা বেচ, আপনারা চাইলে আমাদের সাথে ইয়ে করতে পারেন, আমাদের সুযোগ সহযোগিতা হইতো আর কি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, তাহলে আমরা কোলাবোরেশন করবো আর কি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাহাতুল হাসান। আচ্ছা রাহাতুল হাসান, আপনার নামটা আমি ডিটেক্ট করলাম আর কি। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো। আমাদের অ্যাম্বাসিডর ফর্ম জি আছে, আপনি একটু ফিল আপ করে ফেলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে যদি সুযোগ জি হয় আপনাদের ওইখানে আমরা ওয়ার্কশপেরও ব্যবস্থা করবো আর কি। আর যদি কম্পোনেন্ট জি জি লাগে আর কি ঢাকার মধ্যে, ডেফোডিল খুব একটা দূরে না, আপনি বলবেন, আপনাকে পাঠিয়ে দিব আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে তো আর কোনো কোশ্চেন আছে কি আপনাদের কম্পোনেন্ট বা আদার্স রিলেটেড কোনো কিছু জানার জন্য? ভাইয়া কম্পোনেন্ট গুলোর লিস্ট, বাকি দুইটা লিস্ট গুলো দিচ্ছেন অ্যাক্সেসরিজ, ওগুলো একটু গ্রুপে শেয়ার করে ভালো হতো। ওইগুলা ভাই আপাতত এখন লাগবে না আর কি, বুঝছেন। আপনার মনে করেন যে ওই আপনারা দেখতেছেন অন্য মানুষ দেখে ভয় করবে যে ভাই এত কম্পোনেন্ট লিস্ট ধরাই দিল। ভাই আপনাদের যতটুকু লাগে আপনি এটা আপনি এতটুকু লাগেন, আর যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিব আর কি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনারা আর কি আশা করি ইনশাল্লাহ রোবো ক্যাম্পাস বিডির সাথে থেকে ভালোভাবে রোবোটিক্স শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আমি ফর্ম দিয়ে রাখতেছি, দ্রুত ফর্মটা ফিল আপ করে ফেলবেন আর কি, ঠিক আছে। আর আরেকটা প্রসেস আপনাদের বলে দিই ভাইয়া। হ্যালো, শুনছেন? জি ভাই শুনছি, বলেন। জি ভাই বলেন ভাই। আপনাদের এই অর্ডারের ক্ষেত্রে দুইটা একটা আছে যে মনে করেন যে হচ্ছে আপনারা যারা ফুল কিট নিবেন আর কি, বুঝছেন, এখানে আপনাদের জন্য মনে করেন যে জাস্ট 200 টাকা পেমেন্ট দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর কি, বুঝছেন। সম্পূর্ণ এটা আপনি জাস্ট 200 টাকা মনে করেন যে আমাদের যে কোনো একটা নগদ বিকাশ নাম্বারে আপনি 200 টাকা সেন্ড করে আপনি মনে করেন যে হচ্ছে এই যে সম্পূর্ণ কিটটা নিতে পারবেন। পরবর্তী ক্যাশ অন ডেলিভারিতে আপনি শোধ করতে পারবেন এই টাকাটা আর কি, বুঝছেন। আর বা বা চাইলে আপনারা ফুল পেমেন্টও একসাথে করতে পারবেন আর কি। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ডিউরেশন আবার অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি, এখানে তাহলে আমরা রাখলাম।